আর্মির মেজরকে বিয়ে করলে সর্বদা নিজের কাছে পাবেন না, এটাই কি আপনার বিয়ে ভাঙার মেন কারণ? নাকি এ কথার মাধ্যমে অন্য কোনো কারণ দামাচাপা দিতে চাচ্ছেন মিস মাহজাব রিদা? আচমকা এমন প্রশ্নে কফির কাপে মাত্রই চুমুক দেওয়া রিদা হঠাৎই বিষম খায়। বিষম খেয়ে তার নাকে মুখে কফি উঠে যাওয়ার অবস্থা। তবে এতে সামনে বসা গম্ভীর বেয়াদব লোকটার কোনো হেলদোল নেই। তবে অচেনা কারো সামনে হঠাৎই এমন পরিস্থিতিতে পড়ায় হৃদয় একটু অপ্রস্তুত হয়। সামনে বসার গম্ভীর টাইপের লোকটার নাম সারওয়ার সিদ্দিক। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে রয়েছে। স্বভাবের পাশাপাশি চেহারাতেও গাম্ভীর্যতা প্রকাশ পায়। বর্তমানে তাদের বিয়ের কথা চলমান রয়েছে। বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও তাকে দেখা করতে আসতে হয়েছে। তবে কি ধরে নিব সত্যি আপনি অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিতে এমন কথা বলছেন? সেটা কি প্রেম গঠিত, বয়ফ্রেন্ড গঠিত কোনো ঘটনা? আজীব তো, লোকটার দিকে তার চরিত্র নিয়ে সন্দেহ করছে নাকি? তার প্রচণ্ড রাগ উঠে যায়। আর পারে না অচেনা মানুষটার সামনে নিজের ভদ্রবেশী খোলসটা ধরে রাখতে। হঠাৎই টেবিলের উপর নিজের এক হাত দিয়ে বাড়ি মেরে উঠে দাঁড়িয়ে বলল, হে ইউ মিস্টার, আমার চরিত্র নিয়ে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? এখন তো আপনার চরিত্র নিয়েই কথা বলতে হচ্ছে আমাকে। কারো ব্যক্তিগত বিষয়ে খোঁচা দেওয়ার কোনো রাইট আপনার নেই। রিতার এমন কথায় সামনে বসা গম্ভীর মেজরের মাঝে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। যেন আগে থেকেই সে জানতো মেয়েটা এমন বিহেভিয়ার করতে পারে। তাই বোধহয় আগে থেকেই সম্পূর্ণ কফি শপটা বুকিং করে রেখেছিল। ও হ্যালো, এখন কিছু বলছেন না কেন? হ্যাঁ, এটাই বুঝি আপনার ভদ্র মানুষের আড়ালে লুকিয়ে থাকা কদর্য রূপ? এভাবে বুঝি মেয়েদের সাথে আপনি কথা বলেন? যে যেমন, তার সাথে আমি সেভাবেই কথা বলি মিস রিদা। কি বলতে চাচ্ছেন আমি? আমার চরিত্র খারাপ? আমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি? আমি শুধু প্রশ্ন করেছিলাম, উত্তরটা আপনার ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। হৃদার রাগে নাকের ফাটা ফুলে উঠেছে। এত খারাপ মানুষটার সাথে বিয়ে করে ঠিক হলো কিভাবে? করব না এই বিয়ে, এক কথায় ক্যান্সেল। আপনি চরিত্রহীন পুরুষ, অসভ্য, অভদ্র লোক। আজই গিয়ে নতুন উদ্যমে আপনার প্রস্তাবকে রিজেক্ট করব, বলে মুখ জামটা দিয়ে হৃদে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে মেজর বলে ওঠে, স্টপ দেওয়ার। আমার কথা এখনও শেষ হয়নি। না চাইতেও হৃদার পা জোড়া সেখানেই থেমে যায়। মুখ কুঁচকে পেছনে তাকাতেই লোকটা উঠে দাঁড়ায়। দুহাত পকেটে গুজে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এসে হৃদার মুখোমুখি দাঁড়ায়। একটু নিচু হয়ে হৃদার সামনে সিরিয়াস কণ্ঠে বলে, তবে আপনিও জেনে রাখেন, বিয়েটা আমি আপনাকেই করছি। তাছাড়া তেদর মানুষ সোজা করতে আমার বেশ ভালোই সুনাম আছে। বিয়ের পর আপনাকেও সাইজ করার দায়িত্ব নিজ হাতে না হয় তুলে নিলাম মিস মাহজাব রিদা। কথা শেষ হতেই যেন মেজরের মুখে এক বাঁকা হাসির ঝলক দেখা যায়। অসভ্য ইতর বরে বিড়বিড়িয়ে রিদা কফি শপ থেকে বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে মায়ের উদ্দেশ্যে কয়েকটা কথাও বলতে থাকে। সব কথা কেন সবাইকে বলতে হবে? এই যে সে আর্মি, নেভি এসব পেশা পছন্দ করে না, এটাই কেন ছেলেপক্ষকে বলতে হবে? তাও কি না কারণ হলো এসব পেশার মানুষ দেশ সেবা করতে গিয়ে কয়েক মাসের জন্য উধাও হয়ে যায়। কখনো কখনো তাদের সাথে যোগাযোগ করাটাও সম্ভব হয় না। কি দরকার এসব মানুষকে বিয়ে করে সারা জীবন টেনশনে বসে থাকার? তার উপর লোকটা যদি গম্ভীর বেয়াদব পুরুষ হয়, তবে তাকে এক কথায় রিজেক্ট করাই উচিত। বাসায় পৌঁছে রিতা চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে রান্নাঘর থেকে বাজা কাঠি হাতে বেরিয়ে আসেন একজন পৌর মহিলা। বেয়াদব মেয়ে, এত চেঁচাচ্ছিস কেন? হৃদে একটু পিছিয়ে গিয়ে উত্তর দেয়, তুমি ছেলের বাড়িতে কি জানিয়েছ সেটা আগে বলো। একদম সত্যি কথাই বলছি, তোর জন্য শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন? আম্মু, আমি সত্যি তোমার পেটের মেয়ে তো। নিজের মেয়ের অসম্মান করতে পারলে কিভাবে? কি হয়েছে সেটা বল। ওই অসভ্য লোকটা অসভ্যতামি করেছে আমার সাথে, যা নয় তাই বলে অপমান করেছে ক্যাফের মধ্যে থাকা এক গোষ্ঠী মানুষের সামনে। আম্মু, আমায় বাজে মেয়ে বলছে লোকটা, কিন্তু তুমি তো জানো আমার কোনো খারাপ দিক নেই। লাস্ট কথাটা মানতে পারলাম না। তোর হাজারটা খারাপ দিকের মধ্যে আমি একটাও ভালো দিক খুঁজে পাই না। তোর চোখে পড়ে না বলো? সব তো নিজের ছোট মেয়ের প্রতি নজর তোমার। আমি তো বানের জলে ভেসে এসেছি, তাই একটা অভদ্র অসভ্য আর্মি বাদরের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ, বলে রিদা কান্না শুরু করে। এই পর্যায়ে নওশিন বেগম একটু নরম হন। হাতের বাজা কাঠি টেবিলে রেখে মেয়ের দিকে এগিয়ে আসেন, নরম সুরে বলেন, তুই সব সত্যি বলছিস তো? ছেলেটা সত্যি তোর সাথে মিসবিহেভ করেছে, নাকি বানিয়ে বানিয়ে বলছিস? আম্মু, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি এতটাই পর তোমার কাছে, বাহিরে ছেলের কথা শুনেও মেয়েকে অবিশ্বাস করছো? খুব দুঃখ পেলাম আম্মু, খুব।
বলে মুখে ওড়না গুজে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে যায়। মেয়েকে এভাবে কান্না করতে দেখে নওশীন বেগম চিন্তিত হয়ে পড়েন। ওনার জানা মতে সারোয়ার ছেলেটা অতি ভদ্র একটা ছেলে। সারোয়ারের মা সুরাইয়া বেগম ওনার ছোটবেলার বান্ধবী। সে অত্যন্ত ভালো বান্ধবীর গড়ে অভদ্র ছেলে জন্ম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মেয়ের কান্নাকেও তো হেলায় ফেলে দেওয়া যাচ্ছে না। না, সুরাইয়ের কথা বলতেই হচ্ছে। দরকার পড়লে বিভিন্ন সুতা ধরে বন্ধুত্ব টিকিয়ে রেখে বিয়েটা ভাঙতে হবে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। বেডরুমে দরজা আটকে বিছানায় উপুর হয়ে কয়েক বস্ত নাচানাচিতে ব্যস্ত হৃদা। যা অভিনয়টা নিয়ে করলো সে! মা নিশ্চয়ই কনভিন্স হয়ে গেছেন। এতক্ষণে বোধ হয় ফোন করে বিয়েটা ভেঙেও দিয়েছেন। যতই মায়ের বান্ধবীর ছেলে হোক না কেন, হৃদার নিজের সিদ্ধান্তই শেষ কথা। সে পারবে না এসব আর্মি নামক বাদরকে বিয়ে করে লাইফটাকে তেনা তেনা করে ফেলতে। এরা যা স্ট্রিট হয় রে বাবা! সারোয়ার নামক প্রাণীটাকে এক ঝলক দেখে বোঝা হয়ে গেছে তার। বড় সাহস করে ভাব দেখিয়ে তো চলে আসলো, এখন বিয়েটা ভাঙতে পারলেই শান্তি, নয়তো হৃদার লাইফ শেষ একদম। হুট করে বিছানায় পা ভাঁজ করে বসে থেকে এসব নিয়ে ভাবতে থাকে। তার পরিচিত একটা মেয়ের এমন আর্মি ফোলার সাথে বিয়ে হয়েছিল। ফোলাটা বেশ সুন্দর ছিল। তাদের বিয়ের পারিবারিকভাবেই হয়েছে। বিয়ের পরপরই ছেলে কিসের ট্রেনিংয়ের নাম করে কয়েক মাসের জন্য উধাও হয়ে গেল। ফেরত আসলো কয়েক মাস পরে। কিছুদিনের ছুটিতে মেয়েটার সাথে থেকে আবার উধাও। ফোন দিলেও খবর পায় না, কখনো ধরলেও এমন ভাব যেন সে কত ব্যস্ত মানুষ। তারপরে খবর আসে শয়তানটার পরকীয়ার সম্পর্ক আছে। ততদিনে মেয়েটা প্রেগনেন্ট। মানসিক চাপে পড়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর কেস হয়, কত আইনি ঝামেলা। এত খাটাখাটুনির পরে ডিভোর্স হয় তাদের। জামাইটারও চাকরি চলে যায়। আর মেয়েটা বাচ্চা সমত একা হয়ে পড়ে। এখন বাবার সংসারে বোঝা হয়ে পড়ে আছে। নিজের সাথে বাচ্চার খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। তাছাড়া হৃদা আরও শুনেছে, এসব আর্মিদের বেশিরভাগেরই নাকি চরিত্র ভালো থাকে না। এর একটা প্রমাণ তো সে নিজের সাথেই ঘটা ঘটনা থেকে ইতিমধ্যে পেয়েছে। সব দিক ভেবেই হৃদা সিদ্ধান্ত নিয়েছে সে কখনোই কোনো আর্মিকে বিয়ে করবে না। দরকার পড়লে আইবুড়ো হয়ে সারা জীবন বাপের ঘাড়ে বসে থাকবে, তাই ওই আর্মি বাদরকে বিয়ে করবে না। তোর মতো মেয়েকে বিয়ে করতে যে রাজি হয়েছে সেটাই তো সাত কপালের ভাগ্য বল। আমি যদি সারোয়ার ভাইয়ের বোন হতাম, এক কথায় রিজেক্ট করতাম তোকে। ফার্স্ট থেকে একটা মেয়ে কণ্ঠ শুনে হৃদার মেজাজ খারাপ হয়ে যায়। হাতের কাছে থাকা ছোট্ট বেবি কোল বালিশটা সজোরে মেয়েটার মুখে ছুঁড়ে মারে। ওই পেতনি, তুই কিভাবে রুমে ঢুকলি? আমি তো দরজা লক করে দিয়েছিলাম। নিজের উপর সদ্য উড়ে আসা কোলবালিশটা দূরে উল্টো হৃদের দিকে ছুঁড়ে মেরে তুবা বলল, ওরে আমার সান্দুরে, দরজার লক যে নষ্ট, ভুলে গেছিস তুই? তোর বড় নামই, সম্মান দিয়ে কথা বল বেয়াদব। আমার রুম থেকে বের হ, নিজের রুমে গিয়ে যা করার কর। আমি যাব না। কি করবি তুই? দেখ তুবা, আমার মেজাজটা কিন্তু এখন ভালো না, একটু রেহাই দে আমাকে। দুঃখিত বড় পেতনি, আমার মেজাজটা অনেক ভালো এখন, তাই তোকে জ্বালাতে চলে আসলাম। রিতা ততক্ষণে আশেপাশে কিছু একটা খুঁজতে শুরু করে। সময় মতো জিনিসটা চোখের সামনে পড়তেই সেটা নিতে গেলে তুবা দৌড়ে এসে সেটা খপ করে ধরে নিজের কাছে নিয়ে নেয়। তারপর চিরুনিটাকে দূরে ছুঁড়ে মেরে রিতার কাছে এসে বসে। আচ্ছা, আর জ্বালাচ্ছি না, আসল কাহিনীটা বলতো, কি হয়েছে আজ? ভাইয়াকে দেখলি? অনেক হ্যান্ডসাম না? কসু, সাদা বান্দর একটা। গিয়ে দেখ, ত্বকে মেলানিনের অভাব আছে। ফোলা মানুষ বেশি ফর্সা হলে ধলা ভূতের মতো লাগে। তো চোখ নষ্ট রে। সারোয়ার ভাইয়ের ভাই বোনের মধ্যেও তিনি সব থেকে বেশি ফর্সা। আর ওনার পার্সোনালিটির কথা না হয় নাই বা বললাম। আমি তো দু একবার ওনাদের বাসায় গিয়েছি। ইরিন আমার ওনার রুমটা এক ঝলক দেখিয়েছে। এত সুন্দর গোছানো, কি বলবো। তোর মতো জঙ্গলকে ওরা বিয়ের প্রস্তাব যে কিভাবে দিল আমি তো সেটাই ভেবে পাই না। ও, আমি কি এই বিয়ে করার জন্য নাচতেছিলাম নাকি? কত বড় অসভ্য ফোলা জানিস? বলে আমার নাকি বয়ফ্রেন্ড গঠিত সমস্যা আছে, তাই নাকি আমি রাজি হচ্ছিলাম না বিয়েতে। দেখলি কি বিচক্ষণ মানুষ, এক দেখাতেই ধরে নিয়েছে সঠিক কথাটা। সঠিক কথা মানে? ওই পেতনি, আমার কি বয়ফ্রেন্ড আছে? তা নেই, তবে পিছনে ছেলের লাইন তো আছে বল। চিন্তা করিস না, ওই রানা পান্দরটা থেকে সারোয়ার ভাইয়েই তোকে বাঁচাতে পারবে। রানার নাম শুনতে হৃদার মনে এক জবরদস্ত প্ল্যান আসে। এই প্ল্যানটা সফল হলে সে বিয়ে নামক বিষয় থেকে সহজেই বাঁচতে পারবে। দেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তুবা, একটা আইডিয়া পেয়ে গিয়েছি আমি। দেখতে থাক বিয়েটা কিভাবে আটকাই এখন। এই হৃদা, ফালতু কোনো পরিকল্পনার মাথায় আনিস না কিন্তু, বিপদে পড়বি কিন্তু। হৃদার মুখে ফুটে ওঠা কুটিল হাসিটাই বলে দিচ্ছে হৃদা আবার মারাত্মক কোনো পরিকল্পনা করছে।
না জানি এই পরিকল্পনা তার ভাগ্যের মোড় কোন দিকে ঘুরিয়ে নেয়। এবার কতদিনের ছুটিতে এসেছে সারোয়ার? 10 দিনের। তাহলে তো হাতে বেশি সময় বাকি নেই। মেয়েটাকে কেমন দেখলি? পছন্দ হয়েছে? কথা আগাবো? সারোয়ারকে খেতে দিয়ে তার মা সুরাইয়া বেগম বিয়ে নিয়ে কথাবার্তা শুরু করেছেন। সারোয়ার একটু আগেই বাহির থেকে ফিরেছে। সে ছুটিতে বাড়িতে আসতেই মা পুত্রবধূর ইচ্ছে পোষণ করে। সারোয়ার তেমন একটা বিরোধিতা করে না। তার বিয়ে করার যে অনেক ইচ্ছে তাও নয়, তবে মায়ের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছে। বাড়িতে বউ আসলে মায়ের অনেক সুবিধা হবে। সারোয়ারের বাবা নেই, মারা গেছেন। তারা 2 ভাই 1 বোন। ছোট ভাই বোনের সাথেই মা বাসায় থাকেন। বোনটা এখনও ছোট, তাই বাসায় বড় কোনো মেয়ে মানুষ থাকলে মায়ের জন্য ভালোই হবে। সব কিছু ভেবেই সারোয়ার বিয়েতে রাজি হয়েছিল। তবে আজ হৃদার সাথে কথা বলে তার বিয়ের প্রতি তেমন একটা আগ্রহ কাজ করছে না। শুধুমাত্র মায়ের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছে। তোমার ইচ্ছে, চাইলে কথা বলতে পারো। এটা কেমন কথা বললি? বিয়ে করবি তুই, আমার মতামত দিয়ে চলবে নাকি? বিয়েটা আমি করলেও থাকবে তো তোমার সাথে। অত ভেবে আমার লাভ কি বলো? কিন্তু আমি তো আরও ভাবছি বউকে তোর সাথে পাঠিয়ে দিব। তুই ব্যস্ত থাকিস, কথাবার্তা হয় না, টেনশনে থাকি। এবার অন্তত বউকে ফোন দিয়ে তোর খবর নিতে পারবো। ওসব আর হচ্ছে না আম্মু। এমনিতেই আমি ব্যস্ত থাকি। কাউকে সাথে নিয়ে ঝামেলা বাড়ানোর কোনো মানে নেই। আর তোমারও একজন সাথীর প্রয়োজন। তোমার সাথেই থাকবে, আর কোনো কথা বলো না। সারোয়ার খাবার শেষ করে উঠে পড়ে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে টিপে টিপে একটা ছেলেকে বাসায় প্রবেশ করতে দেখা যায়। সারোয়ার রুমে না গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। তাকিয়ে তাকিয়ে ছেলেটার কাহিনী দেখতে থাকে। ছেলেটা আশেপাশে খেয়াল না করে নিজের রুমের দিকে যেতে নিলেই পেছন থেকে সারোয়ার গম্ভীর কণ্ঠে ডাক দেয়, ওখানেই দাঁড়া, 1 পাও সামনে আগাবি না। সাথে সাথে ইমনের পা সেখানেই আটকে যায়। পিছু ঘুরে বড় ভাইকে দেখে একটা শুকনো ডোক গিলল। পরক্ষণেই দরজার দিকে তাকায়। ইমনের চোখ ঘোরানোর দিকে খেয়াল করে সারোয়ারও সেদিকে তাকায়। দেখতে পায় দরজায় দাঁড়ানো একটা মেয়ে মাথা নিচু করে ভয়ে দাঁড়িয়ে আছে। কোথায় ছিলি তোরা? ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে ইরিন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাদের ভাইটা এমন দজ্জাল কেন? বয়সে উত্তরটাও দিতে পারছে না। ইরিনকে চুপ থাকতে দেখে ইমনি মুখ খুলল। আসলে ভাইয়া, একটু কাজে গিয়েছিলাম, ওই লাইব্রেরিতে। কাজ? লাইব্রেরিতে কাজ? কি কাজ করেছিস? লাইব্রেরি পরিষ্কার করতে গিয়েছিলি নাকি? না মানে, সত্যি কথা বল। মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না। এবার ইরিন একটু আগায়, মৃদু কণ্ঠে বলল, আমি ইমনকে নিয়ে গিয়েছিলাম, একটু ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল তাই। তারপর ফুচকা খেতে গিয়ে কখন দুপুর পার হয়ে গিয়েছে টের পাইনি। তাই তো। ইরিন চুপ করে থাকে। এমনি হলে সে চুপ থাকতো না। তবে আজ তারা ভুল করে আসছে। আর বোঝাই যাচ্ছে সারোয়ার সেটা কোনোভাবে জেনে গেছে। তাই ভাইয়ের সামনে মিথ্যে বলতে পারছে না। মারামারি করেছিস কেন? সুরাইয়া বেগম দ্রুত এগিয়ে আসেন। কিরে, কিসের মারামারির কথা বলছিস? কি করেছে তারা? তোমার ছেলে বাহিরে মারামারি করে এসেছে আজকে। শুধু সে একা নয়, তোমার মেয়েও ছিল সাথে। কি? ইরিন, কি বলছে কি তোর ভাই? আর ইমন, তুই কিছু বলছিস না কেন? ওই শয়তান 2টার মায়ের খাওয়ার মতোই কাজ করছিল আম্মু। আমার সাথে ইরিনকে দেখে আজে বাজে কথা বলছিল। আজকাল এদের জন্যই ভাই বোন হয়েও একসাথে বাহিরে বেরোতে পারি না। তাই প্রচণ্ড রাগ উঠেছিল, তাই ইচ্ছে মতো পিটিয়ে এসেছি। এই তোরা বড় হবি না? ভাই বোন বাহিরে যাচ্ছিস ভালো কথা, কোথাও ঝামেলা দেখলে এড়িয়ে চলে আসতে বলিনি? তোদের ভাই কত বড় একটা চাকরি করে জানিস না? তোদের একটু ভুলের জন্য সব সারোয়ারের উপর দিয়ে যাবে। কবে বুঝতে শিখবি তোরা? ইমনের মুখে আসল কাহিনী শুনে সারোয়ার একটু নরম হয়। ইমন আর ইরিন যমজ ভাই বোন, তবে তাদের চেহারার মধ্যে কোনো মিল নেই। নন আইডেন্টিক্যাল যমজরা। দুজনের চেহারাতে সাদৃশ্য খুবই কম। একদম খুঁটিয়ে না দেখলে বোঝাই যায় না। সারোয়ার হৃদয়ের সাথে দেখা করে মাইন্ড ফ্রেশ করার জন্য একটা খালি জায়গায় গিয়ে প্রকৃতি উপভোগ করছিল। তখনই সেখানে তার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল। তার থেকে জানতে পেরেছে রাস্তায় কোথায় নাকি ইমন আর ইরিন মিলে দুটো ছেলেকে ফিটিয়েছে। শুধু এর পিছনের কারণটা জানতে পারেনি। এখন সব শুনে সারোয়ার বলল, ছেলে দুটোর পরিচয় কি কিছু জানিস? এলাকার বখাটে হবে হয়তো, তুমি আর প্যারা নিও না। আমরাই শায়েস্তা করে দিয়েছি। বদমাশগুলোকে একেবারে মেরে ফেলতেই ইচ্ছে হয়েছিল। হয়েছে অনেক, ফ্রেশ হতে যা, পরে এসে খাবার খেয়ে নিস। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি রুমে যাচ্ছি, আমি অনেক ক্লান্ত, ঘুমাবো, আমাকে ডেকো না। সারোয়ার সোজা রুমে এসে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। এমনিতেই সব সময় কাজে ব্যস্ত থেকে অভ্যেস হয়ে গেছে। তাই মাঝে মাঝে এমন ছুটিতে আসলে শরীরে হাজারো ক্লান্তি ভর করে।
মনে হয় আবারও কাজ করার মতো সকল শক্তি হারিয়ে ফেলেছে। অথচ ছুটি শেষে নিবাসে ফেরত গেলে পুনরায় সব ঠিকঠাক হয়ে যায়। এভাবেই চলছে তার জীবন। আম্মু আমাদের ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাবে, টাকা লাগবে অনেক। আবার কিসের ট্যুর? 2 মাস আগেই না কোথা থেকে ঘুরিয়ে আনলো, আবার কোথায় যাবে? হৃদয় একটু থতমত খেয়ে বলল, বান্দরবন নিয়ে যাবে। এবার একটা ফিল্ড ট্রিপ, পড়াশোনার ট্যুর এটা। আমাকে কি তোর কি মনে হয়? হ্যাঁ, আমি বোকা? ফিল্ড ট্রিপে বান্দরবন নিয়ে যাবে এত দূরে? সত্যি কথা বল। মায়ের ঝাঁঝালো কণ্ঠে শুনে হৃদা মাথা নামিয়ে নেয়। মায়ের কাছে ধরা খেয়ে গেছে। মায়েরা শিক্ষিত হলে এটাই সমস্যা, পড়াশোনা নিয়ে মিথ্যে বললে সহজেই দূরে ফেলে। হৃদাকে মাথা নামাতে দেখে নওশিন বেগম বলেন, কি চাস তুই? বিয়ে নিয়ে কি সমস্যা? সব মানুষ কি এক? সবাই কি খারাপ হয়? ভালো মানুষের কি অভাব দুনিয়াতে? তাহলে অন্য কোনো ভালো মানুষকে ধরে আনো, তাও এই লোকটাকে বাদ দাও। তাছাড়া ওনার বয়স দেখেছ? আমার বয়সে দ্বিগুণ বড় হবে। বুড়ো লোক একটা। 31 বছর বয়স হলে মানুষ বুড়ো হয়ে যায়? তোরই তো 20 হয়ে যাচ্ছে। কতই বা ডিফারেন্স। ছেলেটাকে দেখছিস না? বয়স বোঝা যায়? কত ভদ্র একটা ছেলে, ভালো চাকরি করে, তারপরও কিসব ফালতু অজুহাত দিচ্ছিস তুই? আমার 20 না, 19 হয়েছে বলো। মেয়েদের বয়স বাড়িয়ে বলতে নেই জানো না? আমি এখনও সুইট 16-এ রয়ে গেছি। বুড়ির দামড়ি মেয়ে বলে কি? বয়স নিয়ে ঝামেলা তুই শুরু করেছিস। ছেলেদের এমন বয়সকে বেশি বয়স বলে না। সেটা বাদেও অভদ্রতা আমি করেছে আমার সাথে। আরেকটা মিথ্যে বললে সোজা থাপ্পড় খাবি। যা, তোর বিয়ে করতে হবে না। ঘরে খুঁটি লাগাবো তোকে দিয়ে। ভালো সম্বন্ধ হাতছাড়া করতে হচ্ছে তোর জন্য। আমাদের বান্ধবীদের সম্পর্কটাও এবার নষ্ট হবে। নওশিন বেগম রাগে গজগজ করতে করতে চলে যায়। হৃদ মাথা নামিয়ে দাঁড়িয়েছিল। তখন তার ছোট বোন তুবে এসে পাশে দাঁড়ায়। সে আবার ইন্টারে পড়াশোনা করছে। এই বছর এইচএসসি দিবে। বোনের সাথে তার দুমুখ সম্পর্ক, এই ভালো এই খারাপ। তবে দুজনেই আবার দুজনের বিপদে পাশে এসে দাঁড়ায়। কাছাকাছি বয়স হলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালোই। কি করবি এবার? সত্যি বিয়েটা করবি না? এত ভালো পাতলাও হাতছাড়া করে ফেলবি? পরে পস্তাবি না তো? তোর তো স্বভাবই ভালো জিনিস ফেলে দিয়ে পরে আবার টুকিয়ে নিস। এবারও এমন হবে না তো? হৃদা নরম গলায় বলল, না, আমি এবার শিওর। আর্মি মানুষ আমার পছন্দ না তুফা। আমি পারবো না সারা জীবন টেনশন নিয়ে বেঁচে থাকতে। ওরা দেশ সেবা করতে গিয়ে পরিবারের কথা ভুলে যায়, যোগাযোগটাও বন্ধ হয়ে যায় কখনো। বাকি সব ফালতু কারণ বাদ দিলেও এই হারিয়ে ফেলার বিধিটা কি বড় কারণ নয়? তুই তো জানিস আমি সাধারণ কোনো পছন্দের জিনিস হারালেও নিয়েও কত ভয়ে থাকি। আর সেখানে আমার স্বামীর কথা, ভবিষ্যতের ব্যাপার নিয়ে ছেলে খেলা করি কিভাবে বল? তুবা সব শুনে দীর্ঘশ্বাস ফেলে। সে বয়সে ছোট হয়েও যতটা বুঝতার, তার বড় বোন ততটাই অবুঝ। খুবই সেন্সিটিভ সে, অল্পতেই ভেঙে পড়ে। তার দ্বারা এসব পেশার মানুষের বউ হওয়া সত্যি সম্ভব না। সে পারবে না সারা জীবন ভয় ভীতি শঙ্কা নিয়ে জীবন কাটাতে। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। দেখি আব্বু আম্মু কী সিদ্ধান্ত নেই। রাতে খাবারের পর রিদার বাবা রিদার সাথে কথা বলতে আসেন। রিদা তখন খেয়ে দিয়ে বারান্দায় গিয়ে বসেছিল। বাবাকে দেখে উঠে দাঁড়ায়। আব্বু, বসো এখানে। হঠাৎ আসলে যে? আমার মেয়ের কাছে কি আমি আসতে পারি না? রিদার বাবার কথাই হেসে ফেলে। রিদার বাবা কবির ইসলাম, পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী। 2 মেয়ের সবচেয়ে ভালো বন্ধু তিনি। মায়ের চেয়েও মেয়েরা বাবার জন্য বেশি পাগল। কবির সাহেবও মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, যাতে সবসময় কাছে না থাকলেও মেয়েদের সাথে বাবার কোনো দূরত্ব সৃষ্টি না হয়। অবশ্যই পারো, বস আব্বু। কবি সাহেব বসে মেয়ের পড়াশোনা নিয়ে কিছু কথা বলেন। হৃদয় উৎসাহী হয়ে কত ঘটনাই বাবার সাথে শেয়ার করে। সব সময় সুযোগ না পাওয়ায় মাঝে মাঝে সময় করে তাদের বাবা মেয়ের ভালোই আড্ডা বসে। বেশিরভাগই হৃদার সাথেই কথা হয় ওনার। তুবা সব সময় এগিয়ে আসে না, সে একটু অন্যরকমই। তবে হৃদা অনেক সফট মনের মেয়ে। বাবার সবচেয়ে বড় নেওটা সে। তোমার আম্মুর সাথে কিছু নিয়ে মন কষাকষি হয়েছে? মায়ের মন খারাপ দেখলাম। হৃদা মাথা নাড়িয়ে বলল, জানোই তো, কিছুদিন ধরে আম্মুর ওই বান্ধবীর আন্টির ছেলের সাথে বিয়ের কথা বলছে, কিন্তু ছেলে আর্মি তাই না করে দিয়েছে। সেজন্য রাগ করেছে। না করেছো কেন? সারোয়া ছেলেটা তো সত্যি অনেক ভালো। ওর সাথে কথা হয়েছে আমার। ওদের পরিবারও অনেক ভালো। তুমি সেখানে ভালো থাকবে। আমার মনটা সায় দিচ্ছে না আব্বু। আমার খুব ভয় হয়। আমি শান্ত পাবো না এই বিয়ে করলে। সারাক্ষণ টেনশনে থাকতে হবে আমাকে। প্লিজ আব্বু, তুমি কিছু একটা করো।
কি করতে বলছো এখন? বিয়ের সিদ্ধান্ত তোমার আম্মুর ছিল কিন্তু। আমি একটু ঘুরতে যেতে চাই, একটু দূরে বান্দরবনে। ততদিন আম্মুর রাগ কমে যাবে। অনুমতি চাচ্ছ? দিতে পারছি না তো। গার্ডিয়ান ছাড়া তোমায় এত দূরে পাঠাতে চাচ্ছি না। এখন তো এই কথা বলে আমায় টেনশনে ফেলতে চাচ্ছ। মামার বাসায় যাব? তোমাদের তো সময় হয় না। তুবাকে সাথে নিয়ে যাই? আমার তো মন সায় দিচ্ছে না। তোমাদের দুই বোনকে নিয়ে আমি এমনিতেই টেনশনে থাকি, বিশেষ করে তোমাকে নিয়ে। তুবা তোমার থেকেও বেশি ম্যাচিওর একটা মেয়ে। কিছুই হবে না আব্বু, প্লিজ যাই না। মামা মামি থাকবে তো? মামার সাথে কথা বলে নাও। হৃদার মামা সেলিম ইসলাম সেখানকার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরি সূত্রেও পরিবার নিয়েই সেখানে থাকে। ছোট একটা ছেলে আছে ওনার, কয়েক মাস হলো সেখানে পোস্টিং হয়েছে ওনার। তারপর এখন পর্যন্ত হৃদারা কেউ সেখানে যায়নি। হৃদার এমনিতেই পাহাড়ের প্রতি একটু বেশি আকর্ষণ আছে। আর বান্দরবন একটা পাহাড়ি এলাকা, হৃদার পছন্দ মতো একটা জায়গা। অনেকদিন ধরে ভাবছিল সুযোগ করে সেখান থেকে ঘুরে আসার। এতদিনে হয়তো এই সুযোগটা হলো। বাবা বেশি একটা মানা করবে না, যেহেতু মামা আছে সেখানে। তাই মায়েরও দ্বিমত করার কোনো কারণ ছিল না। শুধু সমস্যা একটাই, এই বিয়ে নামক প্যারা। মা, বাদ দাও এসব বিয়ের কথা। বাচ্চা মেয়ে একটা, কথা বলেই বুঝতে পেরেছিলাম। বয়সে বড় হলেও বাচ্চামি চায়নি, পারবে না সংসার করতে। তোমার বান্ধবীকে বলে দাও এসব বিয়ের কথা যেন ভুলে যায়। কিন্তু মেয়েটা মিথ্যে বললো কেন তোকে নিয়ে? আমি হৃদা মেয়েটাকে এমন ভাবিনি। দেখতে তো ভদ্র মেয়ে মনে হয়েছিল। বিয়ে ভাঙতে এমন কাহিনী করবে আমি আশা করিনি। আহা, বললাম তো, ভুলে যাও সব। রুমে যাও, রেস্ট করো গিয়ে। সুরাইয়া বেগম মাথা নেড়ে চলে যান। তবে মাথা থেকে হৃদা মেয়েটার কথা যাচ্ছেই না। সুরাইয়া বেগম আর নওশিন বেগম কলেজ লাইফের বান্ধবী ছিলেন। বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের। তবে বিয়ের পর হঠাৎই দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। অনেক বছর তাদের মধ্যে যোগাযোগ ছিল না। বছরখানেক আগে হঠাৎ করে অন্য এক বান্ধবীর মাধ্যমে তাদের পুনরায় যোগাযোগ হয়। দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়েছিল। কলেজ লাইফে কত দুষ্টুমি করেছে দুজন মিলে। তাদের বন্ধুত্বকে বেস্ট ফ্রেন্ডশিপ জুটি বলতো সবাই। মাঝে দূরত্ব সৃষ্টি হওয়ায় সব ভুলে সম্পর্ক গাঢ় করতে দুজন মিলে ছেলে মেয়েদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মাঝে সুরাইয়া বেগম একবার বান্ধবীর বাসায় গিয়েছিলেন। তখন হৃদার সাথে ওনার দেখা হয়েছিল। প্রথম দেখায় মেয়েটাকে বেশ চোখে লেগেছিল। সিমসাম চেহারা আর মোটামুটি সুন্দরী। মেয়েটার মধ্যে বেশ মায়া মায়া ভাব ছিল। তাই মেয়েটাকে নিজের ছেলের বউ বানাতে অমন প্রস্তাব দিয়ে বসেছিলেন। তবে মেয়েটা যে রাজি হবে না সেটা ভাবতেও পারেননি। সুরাইয়া বেগম চলে যেতে সারোয়ার শীত হয়ে বিছানায় শুয়ে পড়ে। ভাবতে থাকে গতকালের কথা। গতকাল কফি শপে সে নিজে গিয়ে অপেক্ষা করছিল। মেয়েটা এসেছিল পাক্কা 45 মিনিট লেট করে। সারোয়ার কাছে সময়ের মূল্য অনেক বেশি। তবুও মেয়েটাকে কিছুই বলেনি, ধৈর্য ধরে অপেক্ষা করে গেছে। মেয়েটা আসতেই প্রথম দেখায় তার কাছে বেশ ভালো লেগেছিল। বয়স কম মেয়ের, সেটা দেখে বোঝা গিয়েছিল। কফি অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিল। দুজনের কেউই কথা বলেনি। সারোয়ার শুধু তাকিয়ে থেকে মেয়েটাকে পর্যবেক্ষণ করছিল। তারপর কফি আসতে কথা বলা স্টার্ট করে। তবে মেয়েটাকে দেখে যতটা সরল ভদ্র মেয়ে মনে হয়েছিল, মেয়েটার ব্যবহার দেখে পরে আর সেসব মনে হয়নি। বলা যায় সারোয়ারের মনটাই ভেঙে গিয়েছিল। যদিও মেয়েটাকে একটু ভয় দেখাতে জোর করে বিয়ের কথা বলেছিল, তবুও মেয়েটার মধ্যে তেমন কোনো রিয়াকশন দেখা যায়নি। যেন সে তার সিদ্ধান্তে অটল। আর সারোয়ার জোর করে বিয়ে সংসারের উপর বিশ্বাসী নয়। তার এসব তার পার্সোনালিটির সাথে যায় না। তাই সবশেষে সিদ্ধান্ত নেয় এ বিয়ের কথা বাদ। বিষয়টা যেহেতু বেশি দূর গড়ায়নি, তাই এখানে স্টপ করে দেওয়াটাই ভালো হবে। সবারই নিজ নিজ জীবনে ভালো থাকার অধিকার আছে। মিস হৃদাকেও সে ছেড়ে দিল। অভদ্রতামি করার জন্য শাস্তি দিল না। তবে বিষয়টা ঠিক হয়ে গেলে গতকালকের ব্যবহারের জন্য ঠিকই শাস্তি পেত মেয়ে। মেয়েটার ভাগ্য ভালো যে সে সারোয়ারের ভাগ্যে নেই, নয়তো নিজে অভদ্রতামি করে উল্টো দোষ তার গাড়ে চাপানোর জন্য কঠিন শাস্তি পেতে হতো তাকে। মাঝে পেরিয়ে যায় অনেক দিন। বাসায় আবহাওয়া এখন অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে আছে। হৃদে এমন ঠান্ডা আবহাওয়া দেখে আরও বেশি ভয়ে আছে। মা তো ইতিমধ্যে সুরাইয়া আন্টির সাথে কথা বলেছেন। বিয়েটা বোধ হয় ভেঙেও গিয়েছে, নয়তো এর মধ্যে আরও কাহিনী হওয়ার বাকি ছিল। এমনিও হৃদয় ইতিমধ্যে আরও একটা ভুল করে ফেলেছে। সারোয়ারের নাম সার্চ করে ফেসবুক আইডি পেয়ে অনেকগুলো মেসেজ দিয়েছে। একটাও সোজা মেসেজ না, সব উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছে। তবে সবচেয়ে রাগের কাহিনীটা তখন ঘটেছে যখন সারোয়ার মেসেজ সিন করে একটাই উত্তর দিয়েছে, স্টুপিড গার্ল।
তারপর আর কিছু না বলে সোজা ব্লক করে ফেলে রেখেছে। ইগনোর জিনিসটা বরাবরই হৃদার অপছন্দের। এমনকি তুবার সাথে ঝগড়া লাগলেও সে আগেই গিয়ে খোঁচাতে থাকে কথা বলবার জন্য। কেউ তাকে ইগনোর করুক, সেটা সে সহ্য করতেই পারে না। আর সে অসহ্যকর কাজটাই সারোয়ার তার সাথে করেছে। মেজাজটা এত খারাপ তার, মনে হচ্ছে সারোয়ারকে সামনে পেলে কতগুলো কথা শোনাতে পারলেই তার ভালো লাগতো। সেই দিনের পর 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। হৃদয় এখনও ঘুরতে যাওয়ার সুযোগ পায়নি, কারণ তার পড়াশোনা। সে বর্তমানে জাতীয় ভার্সিটির আন্ডারে একটা কলেজে অনার্স করছে। প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে উঠেছে। হঠাৎই ইনকোর্সে ডেট পড়ায় তার ঘুরতে যাওয়া আটকে যায়। তাই সপ্তাহখানেকের মাঝে পড়াশোনায় ডুবে যেতে হয়েছিল। শুনেছে জাতীয় ভার্সিটিতে পড়লে তেমন পড়াশোনা করতে হয় না, শুধু পরীক্ষার আগে একটু পড়লেই হয়। সেই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে প্রথম বর্ষে একটা বড়সড় বাস উপহার পেয়েছে। তাই এবার একটু মন দিয়ে পড়ে ইনকোর্স দিল। ততদিনে সারোয়ারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হঠাৎ ঘুরতে যাওয়ার কারণ মনে পড়তেই সারোয়ারের কথা মনে পড়ল। কী ভেবে মেসেঞ্জার চেক করতেই নিজেকে এখনও ব্লক লিস্টে পড়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়। মায়ের সাথে একটু একটু কথাবার্তা হয়, তিনি এখনও কেমন ঠান্ডা হয়ে আছে। মা ঠান্ডা থাকা মানে সামনে বড় কোনো বাস তৈরি আছে, সেখান থেকে বাঁচতে হলে আগেভাগে বাসা থেকে পালাতে হবে। তাই তাড়াতাড়ি করে তুবাকে বলে সব গোছগাছ করে নিতে। বাবা ইতিমধ্যে গাড়ির টিকিট কেটে রেখেছেন, ওনার সময় হলে নিজেই দিয়ে আসতেন। তবে সেই সুযোগ না থাকায় দুটো মেয়েকে একাকী পাঠাতে হচ্ছে। গাড়ি যেখানে থামবে সেখান থেকে রিতার মামা এসে তাদের নিতে চলে আসবে। এই নিয়ে কোনো সমস্যা নেই। রিতা তার পছন্দের স্থান বান্দরবন যাবে, এই নিয়ে তার খুশির কোনো সীমা নেই। তবে তোমার বুদ্ধে তেমন রিয়াকশন নেই। বড় বোনের শখ হয়েছে ঘুরতে, তাই ছোট বোন হয়ে পাহারাদারের মতো যাচ্ছে। সারোয়ার তৈরি হচ্ছে, তার ছুটি শেষ, তাকে চলে যেতে হবে। ইমন ইরিন দুজনেই ভাইয়ের রুমে বসে আছে। বসে বসে জগতের যত বকবক করছে। সহজে তারা বড় ভাইয়ের সামনে আসে না, একটু ভয় পায়। দূর থেকে আগে ভাইয়ের চোখ মুখের অবস্থা খেয়াল করবে। যদি দেখে সব ঠিকঠাক তবেই আসবে ভাইয়ের সাথে কথা বলতে। যেমন এখন ভাইয়ের মুড স্বাভাবিক আছে, তাই দুই ভাই বোন এসেছে ভাইয়ের সাথে গল্প করতে। সারোয়ার কমই কথা বলছে, যা বলা তারা দুজনেই বলছে। সারোয়ার তৈরি হতে হতে সব শুনছে শুধু। কখনো মুচকি হাসছে, কখনো বা টুকটাক উত্তর দিচ্ছে। হঠাৎ এমন বলে ওঠে, ভাইয়া, আম্মু যে একটা মেয়ের কথা বলছিল, দেখা করেছিলে তার সাথে? হঠাৎ হৃদার প্রসঙ্গ উঠতে সারোয়ারের মুড চেঞ্জ হয়ে যায়। চোখে মুখে বিরক্তি প্রকাশ পায়। এমন বুঝতে পারে কোনো ঘাপলা তো আছেই। আপাতত সে বকা খেতে যাচ্ছে, তার নিজে বাঁচতে পাশে বসা ইরিনকে খোঁচা দেয়, যাতে ইরিন কথার প্রসঙ্গ পাল্টায়। তাই ইরিন তাড়াতাড়ি করে বলে ওঠে, ভাইয়া, তোমাদের সেনানিবাসে কবে নিয়ে যাবে? আমার খুব শখ সেখানে যাওয়ার। সারোয়ার নিজেকে সামলে বলল, কখনো সুযোগ হলে সবাইকে নিয়ে যাব। এখন দুটোই রুম থেকে বের হও। ইমন লাগেজটা নিয়ে বের হও, আমি তৈরি হয়ে আসছি। ইমন তাড়াতাড়ি করে লাগজ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। পেছন পেছন ইরিনে বের হয়। তারা বেরোতেই সারোয়ার চুপচাপ বিছানায় বসে পড়ে। হৃদার প্রসঙ্গ ওঠার পর থেকে মেজাজ খারাপ হয়ে গেছে। নিজে দোষ করে তার উপরেই দোষ দিয়ে দেয়। কেমন মেয়ে এটা! সেদিন মেসেজ করে বলছে কেন সে বাসায় এসে হৃদার নামে খারাপ কথা বলল, এজন্য নাকি তার মা রাগ দেখিয়েছে তাকে। অথচ সারোয়ার এসব কিছুই বলেনি তার মাকে। উল্টো মেয়ের বয়স কম দোহাই দিয়ে বিয়ে আটকালো। তারপরও মেয়েটা তাকেই ভুল বুঝে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিল। মূলত এখানে ওদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হৃদার মা তার সাথে রাগ দেখানোর সে ভেবেছে সারোয়ার হয়তো কিছু বলেছে, নয়তো সাধারণ একটা বিয়ের প্রসঙ্গ নিয়ে নসরিন বেগম রাগ দেখানোর কোনো মানেই ছিল না। সামান্য বিষয় নিয়ে দুজন অপরিচিত মানুষের মধ্যে এক মারাত্মক ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। সেই ভুল বোঝাবুঝি দুটো অপরিচিত মানুষকে আরও দূরত্বে ঠেলে দিল। বান্দরবন আর্মি ক্যাম্প। পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা সেনা ক্যাম্পটা বরাবরের মতোই ব্যস্ত। চারপাশে সবুজের সমারোহ স্থানটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। চারপাশে ঘন সবুজ জঙ্গল, উঁচু নিচু পাহাড় আর আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির আড়ালেই লুকিয়ে আছে। ভোরের কুয়াশায় দূরের পাহাড়গুলো অস্পষ্ট ছায়ার মতো দেখায়। বাতাসে ভেজা মাটির গন্ধ, সাথে গাছের পাতার সুবাস। এখানকার প্রকৃতি প্রতিটি ঋতুতে এক এক সময় এক এক রূপে ধরা দেয়। ক্যাম্পের পাশে একটা সরু ছোট্ট ঝর্ণার দ্বারা বয়ে গেছে। বর্ষাকালে ঝর্ণাটা ফুলে ফেঁপে ওঠে। পাথরের গায়ে আছড়ে পড়া পানির শব্দ চারপাশে মুখরিত হয়ে থাকে। বান্দরবন এরিয়ায় বেশ কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে, তাই এখানকার টুরিস্টদের আনাগোনা রয়েছে।
পাশাপাশি রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা। প্রতিটি ট্যুরিস্ট স্পটে সেনাদের অবস্থান রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত মুহূর্তে তৈরি যেন না হয় তার জন্য তারা সর্বদা সতর্ক থাকে। বান্দরবন এরিয়াটা যেমন সুন্দর তেমনি ভয়াবহ। কাছাকাছি বর্ডার এরিয়া বলে নানা রকম অবৈধ ব্যবসাও চলে। সেসব রোধে কড়া ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবুও অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে নিজেদের কার্য হাসিল করার চেষ্টায় সর্বদা সুযোগ খোঁজে। কিছুদিন ধরে এখানকার আশেপাশের এলাকায় কিছু মিসিং রিপোর্ট পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে কোনো পাচারকারী সংগঠনের কাজ এটা। ফোর্সের লোকেরা যথাসাধ্য চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। বর্ডার এলাকায় বিজেপি ফোর্স কড়াকড়ি করা হয়েছে, কারণ এখানকার চোরা কারবারির একটাই পথ, সেটা বর্ডার সংলগ্ন স্থান। ক্যাম্পাসের বাহিরটা যতটা শান্ত দেখায়, ভেতরটা ততই ব্যস্ত। প্যারেড গ্রাউন্ডে সেনাদের কোলাহল, কোথাও ফিজিক্যাল ট্রেনিং, কোথাও অস্ত্র চেক, কোথাও বা টহল দরের প্রস্তুতি। সারোয়ার ক্যাম্পে ঢুকে নিজের ইউনিটের দিকে পা হাঁটছিল। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। টানা 10 দিনের ছুটির রেশ বুঝি এখনও কাটেনি। তবে দায়িত্বে ঢুকলেই সব আবার ঠিক হয়ে যাবে। তখন সব ক্লান্তি দূর হয়ে চেহারায় কঠোরতা, দৃঢ়তা চলে আসে। ক্যাম্পের একপাশে অপারেশন রুম রয়েছে। এখানেই সকল প্রকার অপারেশনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়। ভিতরে দেওয়ালের গায়ে ঝোলানো কিছু ম্যাপ দেখা যায়। সেখানে বিভিন্ন জায়গায় লাল দাগে বৃত্ত আঁকা, মানে এই জায়গাগুলো সীমান্ত ঘেঁষে পাহাড়ি এলাকা। এই স্থানগুলোই অবৈধ ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ের প্রধান পথ। যত অবৈধ কাজকর্ম সব এসব রাস্তা দিয়েই পরিচালিত হয়। ডিউটি অফিসার সংক্ষিপ্তভাবে জানায়, গত 3 দিনে আশেপাশের এলাকায় 3টি মিসিং রিপোর্ট পাওয়া গেছে। 3 জনই পর্যটক নারী ছিলেন, যার ফলে বিষয়টা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ফোর্সরা এ বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে কোনো নারী পাচারকারীর সংগঠনের কাজ বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে আজকে রাতের মধ্যে বড়সড় কোনো চালান দেওয়ার চেষ্টা করবে তারা। সারওয়ান ম্যাপের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই ধরনের রিপোর্ট নতুন না, তবে সংখ্যাটা অস্বাভাবিক। তার উপর পর্যটক ছিলেন ওরা। বিজেপির কড়া পাহারা ভিতরেও খুব সূক্ষ্মভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এটাই সবচেয়ে বিপজ্জনক। সারওয়ার নিজের ডিউটির কথা জেনে নিয়ে নিজ কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে, তারপর সময় মতো নিজের ডিউটিতে মনোনিবেশ করতে হবে। হৃদা, তুবা 2 বোন তৈরি হয়ে বসে আছে। বাবা একটু বাহিরে গিয়েছেন। বাবা আসলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বে। এ প্রথমবারের মতো 2 বোন একাকী একটু দূরবর্তী কোনো স্থানে যাচ্ছে। 2 জনের মাঝে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। এসব নিয়েই 2 বোন গুজুর গুজুর করছে। নওশিন বেগম নিজের ভাই ভাবির জন্য কিছু খাবার তৈরি করে দিচ্ছেন। সেলিম ইসলাম ওনার ছোট ভাই। ভাইটা ওনার হাতের খাবার বেশ পছন্দ করে। মেয়ে দুটুকু যখন পাঠাচ্ছেই, তাই যতটুকু পারছে কিছু সাথে করে দিয়ে দিচ্ছে। তাছাড়া সেলিম সাহেবের বউও অনেক ভালো মানুষ। হৃদা তুবাকে অনেক আদর করে। সেখানে থাকলে মেয়ে দুটো ভালোই থাকবে, তাই তিনিও কোনো আপত্তি করেনি। হৃদা মায়ের কাছে এগিয়ে আসে। পিছন থেকে মাকে জড়িয়ে ধরে বলল, রাগ কমেছে আপনার মাতা যান? নওশিন বেগম মনে মনে হাসলেও উপরে কোনো জবাব দেয় না। হৃদা মুখ ফুলিয়ে বলে, ও আম্মাজান, একটু কথা বলেন না মেয়েটার সাথে। মেয়েটা যে আপনার বকা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। নওশিন বেগম পিছন ঘুরে মেয়ের কান টেনে বলেন, বকা খাওয়ার মতো কাজ করিস বলেই তো বকা খাস। দিঙ্কি মেয়ে হয়ে আবার ছেলেটার সাথে তুলনা করছিস নিজেকে। হৃদে ফিসফিসিয়ে বলল, আসতে বলো, তুবা শুনলে ঝামেলা শুরু করবে। আমি তো তোমাদের বেশি আদরের, তাই একটু বেশি দুষ্টমি করি। যাচ্ছিস ভালো কথা, ভদ্র মেয়ের মতো থাকবি, মামির সাথে সাথে থাকবি, আর ছোটোটাকে দেখে শুনে রাখবি। এখন কিন্তু তুবা তো দায়িত্বে থাকবে, সাবধানে থাকবি কিন্তু দুজনেই। হৃদয় মিষ্টি হেসে বলল, ওকে আম্মাজান, যেভাবে বা যাচ্ছি সেভাবেই ফেরত আসবো, নো টেনশন। আর সেখানকার ছবি তুলে আনবো, পরে তোমাকে দেখাবো। পাহাড়ি এলাকাগুলো অনেক সুন্দর হয়। পাহাড়ে যাস না একা একা, মামার কাছে থাকিস। বড় হয়েছিস তো, লাফালাফি করবি না। পারলে ছোটোটাকে দেখে শিখ কীভাবে শান্ত হয়ে থাকতে হয়। তখনই পিছন থেকে তুবা একটু গলা খাকড়ি দেয়। হৃদয় চোখ কুচকে পিছনে তাকাতে তুবা নিজেকে নিয়ে একটু ভাব দেখায়, কারণ তার মা তার প্রশংসা করছে। মূলত তুবা যতই শান্ত থাকুক না কেন, রুমে গেলেই তার রূপ প্রকাশ পায়। হৃদয়ের সাথে যত দুষ্টমি তার,
দুজনে মারামারি শুরু করলে মা লাঠি নিয়ে আসলেই তুবা অসহায় ভঙ্গিতে বসে পড়বে। তারপর যা যাওয়ার হৃদার উপর দিয়ে যাবে। তাদের দুই বোনের বয়সের ডিফারেন্ট বেশি না, মাত্র 2 বছরের মতো ব্যবধান। তাই তাদের মধ্যে মিল যেমন তেমন মারামারিও বেশি চলে। পাশাপাশি চলে তুলনা, কে কার থেকেও বেশি কী করতে পারে। কবির ইসলাম বাহির থেকে কিছু হালকা পাতলা খাবার কিনে এনেছেন, মেয়ে দুটো যাতে চলার পথে কিছু খেতে পারেন। মেয়ে দুটোকে একাকী পাঠাতে মনটা সায় দিচ্ছে না তাদের দুজনের কারোই। তবে বড় মেয়েটা এমনিতে একটু প্রেশারে আছে, আবার ছোটটার পরীক্ষা আসছে সামনে। এর আগে একটু মাইন্ড ফ্রেশ করে আসা ভালো হবে, সেসব ভেবেই সিদ্ধান্ত নেওয়া। হৃদা তুবা দুজনেই মাকে বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে পড়ে। যেহেতু চট্টগ্রাম থেকে বান্দরবনের দূরত্ব বেশি নয়, তাই বাসে করেই তারা চলে যেতে পারবে। তারপর বাস স্ট্যান্ড থেকে মামা তাদের রিসিভ করে নিয়ে যাবে। বাসে উঠে তারা হাত নেড়ে বাবাকে বিদায় জানায়। বাস ছাড়তে দুই বোন কত রকমের কথাবার্তা বলতে থাকে। দুজনের মাঝেই খুশির ঝিলিক দেখা যাচ্ছে। তারা কি পরিমাণে যে খুশি সেটা তাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। সবচেয়ে বেশি খুশি বোধহয় হৃদা নিজেই। সেখানে গিয়ে কখন কি করবে, কোথায় কোথায় যাবে, সব কিছুর প্ল্যান আগে থেকেই করে রাখছে। মোটামুটি দীর্ঘ সময়ের যাত্রা শেষে তারা বান্দরবনে পৌঁছে যায়। বাস থেকে নামতেই কিছু দূরে মামাকে দাঁড়িয়ে থাকতে দেখে। দুই বোনে দৌড়ে মামার কাছে চলে যায়। তাদের দুইজনকে দেখে সেলিম সাহেবও খুশি হন। মেয়ে দুটোকে তিনি নিজের মেয়ের থেকেও কোনো অংশে কম দেখেন না। ওনার ছোট ছেলেটাও তাদের জন্য পাগল। তুবা মামাকে বলে, ও মামু, রাজনকে আনলে না কেন? বাসায় তো যাচ্ছিস, বিচ্ছুটাকে সাথে আনলে সামলানো কষ্টকর হয়ে পড়তো রে। মামার সাথে তারা কথা বলতে বলতে এগোতে থাকে। বাস স্ট্যান্ড থেকে স্থানীয় গাড়ি করে তারা মামার বাসার দিকে যেতে থাকে। পথের মধ্যেই হৃদা মুগ্ধ হয়ে আশেপাশের প্রকৃতি দেখতে থাকে। আঁকাবাঁকা সরু পাহাড়ি রাস্তার চারপাশে সবুজ ঘাসের সমারোহ তাকে মুগ্ধ করছে। এতক্ষণ আসার পথে সে বকবক করলো, এখন সে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ব্যস্ত। তখনই তাদের গাড়ির পাশ দিয়ে একটা সেনাবাহিনীর গাড়ি যেতে দেখে হৃদার হঠাৎই সারোয়ারের কথা মনে পড়ে। সেই লোকটাও তো আর্মির মেজর পদে আছেন, ওনার পোস্টিং কোথায় হয়েছে এসব তো হৃদার জানাই হয়নি। আগেই ওনার পরিচয় পেয়ে হৃদা যা তা কাহিনী করে বিয়েটা ভাঙল, অথচ লোকটার পরিচয় সম্পর্কে সে কিছুই জানে না। মায়ের কথা মনে পড়ল, মা তো বলেছিল সবাই তো খারাপ না। হৃদয় এটা বিশ্বাস করে। সে জীবনে একটা সেনা সদস্যের খারাপ হওয়ার কথা শুনেই তো বাকিদের জাজ করতে পারে না। হয়তো সারোয়ার সাহেব বাকিদের মতো না, উনি হয়তো ভালো মনের একজন মানুষ। কিন্তু একজন মানুষকে দেখলেই তো তার চরিত্র সম্পর্কে অবগত হওয়া যায় না। তেমন হলে কেউ বিয়ের পরেও ঠকে যেত না। হৃদয় বিয়ের পরবর্তী স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অনেক সম্মান করে। বিয়ের পরবর্তী মুহূর্তের কোনো খারাপ ঘটনা শুনলে তার মনটা খারাপ হয়ে যায়। হৃদয় চায় বিয়ের পরে সর্বদা স্বামীর পাশে থেকে স্বামীর সেবা করবে। কিন্তু আর্মিতে থাকা মানুষগুলো দেশ সেবা করতে গিয়ে মাঝে মাঝে নিজেদের পরিবারকেই ভুলে যায়। তেমন হলে হৃদয় তো টেনশনে জীবনই কাটাতে পারবে না। তার খুব ভয় হয়, যেখানে সে একটা সুখী সংসারে চিন্তা করে, সেখানে স্বামীকে নিয়ে টেনশনে থাকা তার জন্য খুবই কষ্টের। বিকেল পেরোতেই তারা মামার বাসায় পৌঁছে যায়। মামার বাসাটা খুব সুন্দর একটা জায়গায়। বাসার বারান্দায় দাঁড়ালে অনেক দূর পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করা যায়। হৃদার মনে হচ্ছে এখানে বসে সে এক কাপ কফি হাতে নিয়ে সারাদিন বাহিরের দিকে তাকিয়েই কাটিয়ে দিতে পারবে। এমন একটা জায়গা তার স্থায়ী বাসস্থান হতে পারলে ভালোই হতো। তার বিয়েটা এখানকার কারোর সাথে হলেই বোধহয় ভালো হবে। সে তার স্বামীকে নিয়ে এখানে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। মামাকে বলতে হবে এখানকার কাউকে তার পাত্র হিসাবে নির্বাচন করতে। ধ্যাত, এসব তো লজ্জার কথা। নিজের বিয়ের কথা কি কাউকে বলা যায় নাকি? আর্মি পেশা তার পছন্দ না, তবে সে যদি এখানকার কোনো আর্মি পার্সনকেও পেয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। আর্মি পেশার মানুষগুলো নাকি আনরোমান্টিক হয়, সেটা ব্যাপার না। এমন একটা জায়গা হলে তেমন আনরোমান্টিক স্বামী নিয়েই সে সারা জীবন পার করে দিতেও দ্বিধা করবে না। হৃদা তুবা মামার বাসায় এসেছে আজ দ্বিতীয় দিন হলো। আজ বিকেল হতেই হৃদা মামির পেছন পেছন ঘুরছে। মামিকে কনভিন্স করার চেষ্টা করছে তারা ঘুরতে যাবে। একটা দিন তো ঘরে বসেই কাটলো, আর ঘরে মন টিকছে না। তারা ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু হৃদার মামা সেই সকালে অফিসে চলে গিয়েছেন। আর মামিও এই জায়গাটা তেমন একটা চিনে না, নতুন নতুন এসেছে বলে এখনও বাহিরে ঘুরতে যাওয়াও হয়নি। এখন হৃদার দেখা দেখি তাদের মামাতো ভাই রাজনও বায়না ধরেছে। এখন মামি মুসিবতে পড়ে যায়, না নিয়ে গেলে সারাদিন ক্যাসাল করতেই থাকবে, এক মুহূর্ত শান্তি দিবে না।
রাজনকে মামির পেছনে লাগিয়ে দিয়ে হৃদা দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। এভাবে বাচ্চাদের দিয়ে কাজ হাসিল করতে হয়। তুবা বোনকে হাসতে দেখে বুঝে পেলে এটা তার বোনেরই কাজ। সে এসে হৃদাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, তুই রাজনকে খেপিয়ে দিয়েছিস না? যা, তোর পাপের পাল্লাই একটা লেখা হয়ে গেল। নোট করতেছি, বাসায় গিয়ে সব মাকে বলবো। হৃদা তুবার মাথায় একটা চাটি মেরে বলল, আসিস পরে আমার কাছে, এটা সেটা দরকারে কুসু দিব তখন তোকে। কাজের সময় আমাকে দরকার, আর কাজ শেষে আমাকে চিনিসে না? বেয়াদব মেয়ে একটা। দুই বোনের চুলাচুলির মাঝে মামি ত্যক্ত বিরক্ত হয়ে এগিয়ে আসে। বলল, এই যাও যাও, তৈরি হও দুজনে। বেয়াদবটা পিছনে পড়েছে, না নিয়ে গেলে শান্তি দিবে না। পিচ্ছি রাজন এখন খুশিতে নাচ শুরু করেছে। তুবা হৃদা তা দেখে হেসে ফেলে। তারা তাড়াতাড়ি করে তৈরি হয়ে চলে আসে। কিছুক্ষণের মাঝে মামিও রাজনকে তৈরি করে নিয়ে চলে আসেন সেলিম সাহেবকে ফোন করে অনুমতি নেওয়ার জন্য। তিনি প্রথমে মানা করলেও পরবর্তীতে সাবধানে থাকার কথা বলে রাজি হন। তারপরে সবাই মিলে বেরিয়ে পড়ে আশেপাশে প্রকৃতি উপভোগ করার জন্য। হৃদার মামার বাসাটা পড়েছে শহর এরিয়ার এক পাশে। সেখান থেকে কিছু দূর এগুলোই সব পাহাড়ের সমারোহ। বান্দরবনে বেশ কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে, তাই এখানে পর্যটকদের আনাগোনা বেশি। সেই সাথে রয়েছে টুরিস্ট গাইড। তারা গাড়ি করে কাছাকাছি একটা স্পটে ঘুরতে যায়। সেখানকার সৌন্দর্য দেখে হৃদা মুগ্ধ হয়ে যায়। আঁকাবাঁকা রাস্তা, দুই ধারে সবুজের সমারোহ, সাথে আছে ছোট ঝর্ণার পানির পড়া শব্দ। আশেপাশে বেশ মানুষদের দেখা যায়, তারাও এখানটায় ঘুরতে এসেছে। হৃদা তো মুগ্ধ হয়ে দেখার পাশাপাশি ফোনে ছবিও তুলতে থাকে। এতক্ষণ তুবা তার সাথে থাকলেও হৃদার এত ছবি তোলা দেখে তার আর ভালো লাগে না। তাই সে গিয়ে রাজনকে সাথে নিয়ে আশেপাশে ঘুরতে থাকে। তাদের সাথে মামিও একই সাথে ছিলেন। তবে মাঝখান থেকে হৃদা আলাদা হয়ে পড়ে। হৃদের ছবি তোলাতে এতটাই মগ্ন ছিল যে সে খেয়ালও করেনি কখন সে বাকিদের থেকে আলাদা হয়ে পড়েছে। সে আশেপাশে ঘুরতে ঘুরতেই ছবি তুলছিল। হঠাৎই সেখানে একটা সুন্দর ভিন্ন প্রজাতির গাছ দেখে ফাঁসে তুবাকে ডাকে, এই তুবু, দেখ দেখ গাছটা, তুবু, এই তুবা। আশেপাশে তাকিয়ে দেখে তুবা তার পাশে নেই। এমনকি এই জায়গাটায় মানুষের সমাগমও কম। দূরে কয়েকজনকে দেখা যাচ্ছে। এতক্ষণে হৃদা খেয়াল করে সে বর্তমানে যেখানটায় আছে সেখানে আশেপাশে শুধু গাছগাছালির সমারোহ। হৃদা তখনই ভয়ে আঁতকে ওঠে যখন সে খেয়াল করে সে রাস্তা হারিয়ে ফেলেছে। কোন রাস্তা দিয়ে কোন দিকে সে এসেছে তার কিছুই মনে নেই। মনে না থাকাই স্বাভাবিক, একেতে সে নতুন এই জায়গায়, তার উপর সেই সম্পূর্ণ সময়টাই ফোনে মগ্ন ছিল। ফোন হাতে নিয়ে মামির ফোনে কল লাগাতে গেলে দেখে এখানটার নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। হৃদয় অল্প অল্প করে আন্দাজে পেছনের দিকে যেতে থাকে। তার ধারণা সে সামনে এগিয়েছে, তার মানে পেছনের দিকে গেলেই সে রাস্তা খুঁজে পাবে। পাশাপাশি ক্রমাগত ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। এতক্ষণ ছবি ভিডিও করায় তার ফোনের ব্যাটারিও প্রায় শেষ। যখন তখন প্রায় ফোন বন্ধ হয়ে যেতে পারে। হৃদা কিছু দূর এগোতেই সে সামনে একটা সরু রাস্তা দেখতে পায়। সেভাবে এই রাস্তা ধরে আগালেই হয়তো সে আসল জায়গাটা খুঁজে পাবে। এতক্ষণে চারপাশে অন্ধকার নেমে আসছে। প্রকৃতির মৃদু আলোয় সে পথ ধরে আগাচ্ছে। ভেতরে ভেতরে সে ভয়ে শেষ। এমনিতেই জঙ্গলের এরিয়া, জন্তু জানোয়ারও থাকতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। তার উপর অচেনা জায়গা বলে হৃদার কাছে প্রচণ্ড ভয় লাগছে। হার্টবিট এমনভাবে লাফাচ্ছে, মনে হচ্ছে যখন তখন তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। সে ক্রমাগত আল্লাহর কাছে দোয়া করছে যাতে এবারের মতোই ভালোই ভালোই ফিরতে পারে। তারপর আর কখনো কারো অবাধ্য হবে না। তাকে বসতে বললে বসে থাকবে, দাঁড়াতে বললে দাঁড়িয়েই থাকবে, সব কথা শুনবে। শুধু এবারের মতো বেঁচে ফিরলেই হলো। অপরদিকে ত্রুবা ক্রমাগত কান্না করছে। বড় বোনকে খুঁজে না পেয়ে সে ভয়ে আতঙ্কে দিশেহারা। স্থানীয় গার্ডদের থেকে হৃদার খবর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। এই জায়গাটায় অনেক মানুষের সমাগম রয়েছে, তাই নিজেরা নিজেদের খেয়াল না রাখলে অন্য কেউ তাকিয়েও দেখে না। অন্যদিকে মামের অবস্থাও খারাপ। সে তো গার্ডিয়ান হয়ে এসেছিল, মেয়ে দুটোকে নিজের সাথে এনেছিল, এখন সে সামনে রাখতে পারল না। সেলিম সাহেব জানতে পারলে ওনাকে আর আস্ত রাখবেন না। বয়ে তিনি এখনও স্বামীকে কিছুই জানাননি, নিজেরাই খোঁজাখুঁজি করতে থাকে। এরই মাঝে হঠাৎ মাইকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কোথাও নাকি কিসের গণ্ডগোল হয়েছে, তাই সবাইকে নিরাপদ আস্তানায় চলে যেতে বলে। এবার বিষয়টা মারাত্মক হয়ে যায়। সবাই তাড়াতাড়ি করে যার যার আবাসস্থলের দিকে রওনা হয়েছে। পর্যটক স্থানীয় হোটেলে আশ্রয় নেয়। বর্ডার এরিয়া বলে এসব জায়গায় প্রায় অবৈধ কাজে ঠেকাতে অপারেশন চালানো হয়। আজও বোধহয় তেমন কোনো জরুরি অবস্থা জারি হয়েছে। যদিও এ স্থান হতে গণ্ডগোলের অবস্থান অনেক দূরে, তবুও সকলকে নিরাপদে থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো।
এবার না পেরে মামি সেলিম সাহেবকে ফোন করে রিদার হারিয়ে যাওয়ার কথা জানান। তিনি মামিকে ফোনে কতগুলো বকাবকি করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে তুবা ক্রমাগত বোনের ফোনে কল দিতে থাকে, তবে একটা কলও রিসিভ হয় না। নেটওয়ার্ক সমস্যার জন্য কল ঢুকতে গিয়েও বারবার কেটে যাচ্ছে। বোনের কথা চিন্তা করে তুবার অবস্থা খারাপ হয়ে যায়। বড় বোনের সাথে সে যতই শত্রুতামি করুক না কেন, দিন শেষে বড় বোনই তার নিরাপদ আশ্রয়। সেই বোনকে না পেয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। ছোট্ট রাজনও এতক্ষণে শান্ত হয়ে গেছে। একটু আগের আনন্দ উল্লাসের কোনো ছায়াও তার মাঝে অবশিষ্ট নেই। মায়ের কোলে মাথা হেলিয়ে দিয়ে চুপটি করে বসে আছে সে। কতক্ষণ লাগিয়ে সেলিম সাহেব সেখানে উপস্থিত হন। তুবা তো মামাকে দেখে দৌড়ে মামার কাছে যায়। কান্নারত স্বরে বলল, ও মামা, আপুকে খুঁজে দাও না প্লিজ, আমার খুব ভয় হচ্ছে। আপু কিভাবে হারিয়ে গেল টেরই পেলাম না, প্লিজ খুঁজে দাও না আপুকে। কাছাকাছি বয়স হলে তুবা কখনো রিদাকে আপু বলে না, তবে কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে তখন আপু বলে ডাকে। তবে এখন এমন পরিস্থিতিতে তার মাথা কাজ করছে না, বারবার নিজেকেই দোষারোপ করছে। তখন সে রিদার সাথে থাকলে আপু এভাবে হারিয়ে যেত না। রিদা তো বারবার বলেছিল তার সাথে সাথে থাকার জন্য, দরকার পড়লে হারালে দুজনই একসাথে হারাতো, অন্তত দুই বোন একসাথে তো থাকতে পারতো। অপরদিকে রিদা যেদিকেই যাচ্ছে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে, তাই ফোনের লাইটও ইউজ করতে পারছে না। ভয়ে তার জ্ঞান হারানোর মতো অবস্থা। তবুও চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার। আপাতত রাতটা কাটানোর মতো জায়গা পেলে ভালো হতো, এভাবে তো বাহিরে থাকা যায় না। জন্তু জানোয়ারেরও ভয় আছে, সকাল হওয়া পর্যন্ত তাকে অচেনা জায়গায় টিকে থাকতে হবে। হঠাৎ সে রাস্তা ধরে গাড়ির আওয়াজ পেয়ে হৃদয় একটু আশাবাদী হয়, নিশ্চয়ই তার মামা খুঁজতে এসেছে তাকে। এই ভেবে খুশিতে অপেক্ষা করতে থাকে। তবে দূর থেকে গাড়ি দেখে তার কেমন লাগে। সে দ্রুত একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। পরপর দুটো গাড়ি সে রাস্তা ধরে এগিয়ে যায়। গাড়ির পেছন পেছন কয়েকটা বাইকও যেতে দেখে সে। হঠাৎই হৃদার মনে হয় এরা নিশ্চয়ই ভালো মানুষ নয়। এদিকটাই তো বর্ডার এলাকা, এদিকে এত বড় বড় গাড়ি থাকা মানে অবৈধ কোনো কাজের গাড়ি। ভয়ে হৃদার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করে। পুরুষ মানুষ যতই ভালো হোক না কেন, একাকী একটা মেয়ে মানুষ সামনে পেলে কেউই ভালো থাকে না। এসব ভেবে হৃদার ভয়ের মাত্রা বেড়ে যায়। এই মুহূর্তে এসে হৃদা কান্না করে ফেলে। এতক্ষণ পশুর ভয় ছিল, এখন ভয়টা মানুষের ভয়ে পরিণত হয়েছে। এটা যে বড় মারাত্মক বিষয়। এবার হৃদা নাই গিয়ে সেখানেই একটা বড় গাছের আড়ালে বসে পড়ে। সে ইতিমধ্যেই ঝামেলায় ফেসে গেছে, সেটা সে ঠিকই বুঝতে পেরেছে। এখন কি করবে সেটাই বুঝতে পারছে না। এমন একটা পরিস্থিতি তার সাথে ঘটতে পারে সে কখনোই আন্দাজ করতে পারেনি। সে বসে থাকতে থাকতে সেখানেই একটু চোখ লেগে এসেছিল। হঠাৎই কিছু জোরালো শব্দে তার ঘুম ভেঙে যায়। দূর থেকে জোরে জোরে কিছু শব্দ হচ্ছে, হয়তো কোনো গন্ডগোল হচ্ছে। এবার হৃদা আরও আতঙ্কে পড়ে যায়। হাতের ফোন বন্ধ থাকে, বুঝতে পারছে না কতক্ষণ সময় পার হয়েছে। সকাল হচ্ছে না কেন, কখন সে বাসায় ফিরতে পারবে, কেউ কি তাকে বাঁচাতে আসবে না? এসব ভেবে এসে ফুপিয়ে কান্না শুরু করে। সারোয়ার ক্যাম্পে বসে আজকের পেট্রোল ডিউটির জন্য প্রস্তুত হচ্ছিল। গত 2-3 দিন ধরে আশেপাশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে রয়েছে, তবে বাড়তি কোনো সমস্যা হয়নি। এটা যেন আরও টেনশনের বিষয়। তখনই তাদের টিমের একজন এসে জানায় সামনের বর্ডারে বিজিবিদের উপর অ্যাটাক হয়েছে। যেহেতু এই সময় তাদের টিমের ডিউটি ছিল, তাই তাদের সেখানে যেতে হবে। এমন জরুরি পরিস্থিতিতে কাছাকাছি থাকা সেনা সদস্যদের পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তাই সারোয়ার দ্রুত তার টিমে নিয়ে সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে হৃদা গণ্ডগোল যেদিকে হচ্ছে তার উল্টো পাশে দৌড় দেয়। তার বারবার মনে হচ্ছে সব যেন তার দিকে এগিয়ে আসছে। আজ বোধ হয় তার শেষ দিন। এত টেনশনে তার মাথা কাজ করছে না। সে রাস্তা ধরে দৌড়ানো অবস্থায় সামনে থেকে পুনরায় গাড়ি আসতে দেখেই আঁতকে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি তার নিকটে চলে আসে। হৃদা কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায়। তবে তার ভাগ্য ভালো, সঠিক সময়ে গাড়িটা থেমে গিয়েছিল। তবে প্রচণ্ড ভয় থেকে হৃদা অজ্ঞান হয়ে পড়ে। গাড়ি থেকে একজন নেমে হৃদাকে দেখে বলে, মেজর সারোয়ারের উদ্দেশ্যে বলে, স্যার, সিভিলিয়ান একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে বোধহয়। ভিতর থেকে সারোয়ার বলল, আপাতত গাড়িতে নিয়ে আসো, পরে বাকিটা দেখা যাবে। দুজন সদস্য নেমেই হৃদাকে তাদের সাথে গাড়িতে তুলে নেয়। আদৌ সে শত্রুপক্ষ কিনা সেটা ভাবার এখন সময় নেই। বর্তমানে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, মেন ফোকাস তাদের সেদিকেই রয়েছে। হৃদাকে গাড়িতে নিয়েই তাদের মিশনে চলে যায়। তাদের ধারণা অনুযায়ী নারী পাচারের
রেই কাজ চলছিল, তবে আগে থেকে ধারণা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবুও তারা প্ল্যান করে থাকায় পরিস্থিতি খারাপের দিকে চলে গিয়েছিল। অবশেষে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে পৌঁছানোয় গাড়ি পাচার সম্ভব হয়নি। কয়েকজনকে ধরাও হয়েছে। পুলিশ ফোর্স থাকায় তারা এসে শত্রুদের আটক করেছে। আর যেসব মেয়েদের পাচার করার চেষ্টা করা হচ্ছিল তাদের মেডিকেল চেকআপের পর নিজ নিজ পরিবারে ফেরত দেওয়া হবে। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নিজ গাড়ির দিকে ফেরত আসে। তখন এক সদস্য বলল, স্যার, গাড়িতে থাকা মেয়েটার কি করা হবে? ওকে বাকি মেয়েদের সাথে পাঠাওনি? স্যার, আপনি তো কোনো নির্দেশনা দেননি, তাই। সারোয়ার পোষ করে শ্বাস নিয়ে বলল, আচ্ছা, আমরা যাওয়ার পথে ওকে পাঠিয়ে দিব। চলো এখন ক্যাম্পের দিকে। এর মাঝে সারোয়ার মেয়েটার দিকে একবারও খেয়াল করেনি, করার কথাও না। সে তো নিজের কাজের দিকে পূর্ণ ফোকাস রেখেছিল। তারা যাওয়ার পথে মেয়েটিকে পুলিশ স্টেশনে রেখে তারা চলে যাবে। রিতা তখনও অজ্ঞান অবস্থায় ছিল। প্রচণ্ড স্ট্রেস থেকে সে জ্ঞান হারিয়েছিল। তাকে প্রাথমিকভাবে বাকি মেয়েদের মতো মনে করে, হয়তো কোনোভাবে সুযোগ পেয়ে পালিয়ে আসছিল, তাই তারা তাকে পুলিশের কাছে রেখে আসতে চায়। সেনা সদস্যরা একজন রিদাকে দুহাতে কোলে তুলে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে থাকে। সারোয়া তখন গাড়ির জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎই চোখ মেলে অজ্ঞান রিদাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হয় সে ভুল দেখছে। হৃদয়কে সে এখনও ভুলেনি। হৃদয় বোধ হয় তার দেখা প্রথম মেয়ে, যে সেনাবাহিনীর সদস্য পছন্দ করে না বলে তাকে বিয়েতে রিজেক্ট করেছিল। সারোয়ার দ্রুত গাড়ি থেকে নেমে হৃদয়ের দিকে এগোয়। ভালোভাবে তাকিয়ে দেখে মেয়েটা হৃদয়। এ মেয়ে এখানে কি করছে? এখানে কি ঘুরতে এসেছিল নাকি? কোথায় থাকছে এখন? এত প্রশ্ন মাথায় আসতে সারোয়ার পুলিশ অফিসারের সাথে কথা বলতে যায়। আদৌ হৃদয়ের নামে কোনো মিসিং রিপোর্ট আছে নাকি? তবে সেসব কিছুই না পেয়ে একটু হতাশ হয়। তার টিমের বাকি সদস্যরা সারোয়ারকে একটা মেয়ের জন্য টেনশন করতে দেখে অবাক হয়। এদের মধ্যে একজন সদস্য রুবেল এগিয়ে এসে সারোয়ারকে জিজ্ঞেস করল, স্যার, মেয়েটাকে চিনেন? না মানে আপনি এগিয়ে এসে খোঁজ নিচ্ছেন যে? সারোয়ার কি উত্তর দিবে বুঝতে না পেরে শুধু জানায়, ফ্যামিলি রিলেটিভ। এখানে এসেছে জানতাম না, তাই হঠাৎ দেখে অবাক হলাম। স্যার, মেয়েটা কি বাকি মেয়েদের সাথে ছিল না? মানে তাকেও কি পাচারের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কি? তাহলে তো মেয়েটার সম্পূর্ণ চেক আপ লাগবে। আগে ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে বলো, বাকিটা ওর মুখ থেকেই শোনা যাবে। আপাতত সারোয়ার ডিউটি সময়ে নেই, তাই সে ক্যাজুয়ালি পরিস্থিতি হ্যান্ডেল করছে। নয়তো ডিউটি সময় থাকলে তাকে রিদাকে বাকিদের মতোই পুলিশের হাতে রেখে চলে যেতে হতো। কিছুক্ষণের মাঝে রিদার জ্ঞান ফিরতে সে আশেপাশে তাকিয়ে অবাক হয়। একটু পর বুঝতে পারে সে পুলিশ স্টেশনে আছে। তার মানে সে এখন নিরাপদ। এখন সহজেই মামার কাছে ফেরত যেতে পারবে সে। আপনি ঠিক আছেন মিস রিদা? আচমকা কোনো পুরুষালী গম্ভীর কণ্ঠে তার নাম নেওয়ায় সে চমকে ওঠে। পেছনে তাকিয়ে সারোয়ারকে আর্মি পোশাকে দেখে অবাক হয়ে ওঠে। আপনি এখানে? আপনি এখানকার? জি। এখন সব ক্লিয়ার করুন। কি হয়েছিল আপনার সাথে? সব ইনফরমেশন না পাওয়া অবধি আমি যেতে পারছি না। আপনার পরিবারের কাছে হস্তান্তর করতে হবে আপনাকে। এই মুহূর্তে হৃদের কাছে সারোয়ারকে সবচেয়ে আপনজন বলে মনে হচ্ছে। যতই হোক পারিবারিক সম্পর্ক তো আছে। সারোয়ার নিশ্চয় তাকে বিপদে পড়তে দিবে না। তাই হৃদয় একে একে সব জানায় তাকে। প্রথমে তার পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, তারপর গণ্ডগোলের মাঝে পড়ে গিয়ে রাস্তা হারিয়ে ফেলা, অবশেষে তাদের গাড়ির সামনে পড়ে গিয়ে স্টেজ থেকে জ্ঞান হারিয়ে ফেলা। হৃদার ভাষ্যমতে সব কিছু পুলিশ রেকর্ড করে নেয়, যাতে পরিবারের খোঁজ পেলে তারা সহজে হস্তান্তর করতে পারবে। সারোয়ার বলল, আপনার মামার বাসা কোথায়? জায়গার নাম বলুন। আমি জানি না এসব, কিছুই চিনি না এখানকার। আজই প্রথম বের হয়েছিলাম, আর আজই এমন হলো। সবাই আমাকে নিশ্চয়ই খুঁজছে। তবে আপনার মামার খবর পাবো কিভাবে? তিনি কি কাজ করেন? ওনার কর্মক্ষেত্র বা কিছু ঠিকানা দিতে পারবেন? হৃদা অসহায় হয়ে দুদিকে মাথা নাড়ায়। সে এটাও জানে না তার মামা এখানে কি কাজ করে। কখনো জানার প্রয়োজন বোধ করেনি। এত বড় মেয়ে হয়ে এসবের খবর না রাখায় প্রচণ্ড লজ্জাবোধ করছে এখন। সারোয়ার যেন এই মুহূর্তে রেগে যায়। এত বড় মেয়ের কাছ থেকে এমন কথা শোনাই সে বিরক্ত হয়েছে। কিছুটা বিরক্ত মাখানো কণ্ঠে বলল, অন্তত ফোন নাম্বারটা তো বলুন। মামা মামি বা বোনের নাম্বার? হ্যাঁ হ্যাঁ, আমার ফোন কোথায়? সব তো ফোনেই সেভ করা ছিল। তোমার নতুন সিম নাম্বার মুখস্থ নেই তো বাবা মায়ের নাম্বার দিন, তাদের জানাই অন্তত। না প্লিজ, অন্য কিছু করুন, ওরা টেনশন করবে নয়তো। অন্যভাবে সামলান না প্লিজ মেজর সাহেব। একটু আগেই এক বড়সড় দমক খেয়ে হৃদা মাথা নিচু করে বসে আছে।
পুলিশ স্টেশন ভর্তি মানুষ, সবার মাঝে তার মতো বড় একটা মেয়েকে দমক খেতে হলো, তাও কিনা একজন স্বল্প পরিচিত আর্মি অফিসারের কাছে। তবে সেও কম না, দমক খেয়েও বাবা মায়ের নাম্বার বলেনি সে। তাই বাধ্য হয়ে সারোয়ার নিজের মাকে ফোন দিয়েছে। মায়ের কাছে নিশ্চয়ই রিদার মায়ের নাম্বার থাকবে। সুরাইয়া বেগম ফোন ধরতে সারোয়ার সংক্ষেপে সব ওনাকে জানায়। সব শুনে তিনি বললেন, শোন বাবা, হাইপার হোস না, মেয়েটাকে একটু জায়গা পর্যন্ত পৌঁছে পরে যাস। আমি এক্ষুনি নওশিনের নাম্বার দিচ্ছি তোকে, তুই ওর সাথেই কথা বলে নে। সারোয়ার মায়ের সাথে কথা বলে মাথা ঠান্ডা করে নেয়। নয়তো মেজাজটা এত খারাপ হচ্ছিল, যেখানে একজন অফিসার মানুষ হিসাবে সবাই তাকে মান্য করে চলেছে, সেখানে সুনুপুটি তাকে পাত্তাই দিচ্ছে না। তাই এত সহজে পেয়ে বসলো তাকে। একে সাইজ না করা পর্যন্ত সারোয়ারের শান্তি হবে না। ফোনে মেসেজের শব্দে আসতেই হৃদা তড়াক করে মাথা তুলে তাকায়। বুঝে ফেলে তার মায়ের নাম্বারই আর্মি বাদরটার কাছে পৌঁছে গেছে। এখানে তো বেঁচে গেল সে, তবে বাসায় গিয়ে তার আর রক্ষে নেই। মা এবার তাকে হামান দিস্তায় ফেলে ভর্তা করবে তার এমন বোকামো কাণ্ড কারখানার জন্য। হৃদা নিজেও মাঝে মাঝে নিজেকে বুঝতে পারে না, এত বোকা একটা মানুষ হয় কিভাবে, যে সর্বদাই উল্টাপাল্টা কাজ আগে করে ফেলবে, তারপর সেই ভুলটার কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে। আগে কেন সঠিকটা মাথায় আসে না। তার ভাবনার মাঝেই খেয়াল করে সারোয়ার ইতিমধ্যে মায়ের সাথে কথা বলে তার মামার নাম্বার নিয়ে ফেলেছে। এখন বোধহয় মামাকে ফোন দিচ্ছে। হৃদা আশেপাশে তাকিয়ে কাসুমাসু করে বসে আছে। থানায় থাকা মানুষজন অনেকেরই নজর তার দিকে রয়েছে। তার মতো একটা সাধারণ মেয়ের জন্য আর্মি অফিসার বসে বসে পরিবার জোগাড় করে এনে দিচ্ছে, এটা তো কৌতূহলেরই বিষয়। হৃদার খুব সংকোচ হচ্ছিল। নিজের দিকে তাকিয়ে দেখে তার পোশাকের অবস্থা শোচনীয়। পরনের হিজাব অনেকক্ষণ আগে এলোমেলো হয়ে গিয়েছে, থ্রি পিস দুলো লেগে সাদা হয়ে আছে। তার উপর রাত হয়ে যাওয়ায় বেশ ঠান্ডা লাগছে। এখন কি সব সময় এমন ঠান্ডা থাকে নাকি? তার এত ঠান্ডা কেন লাগছে? এসব ভাবতে গিয়ে সে নিজেকে আরও কিছুটা গুটিয়ে নিয়ে বসে। সারোয়ার যেন বিষয়টা লক্ষ্য করে। সে ইশারা করে রুবেলকে বলে তার জ্যাকেটটা হৃদার দিকে দিতে। রুবেল স্যারের কথা মতো জ্যাকেটটা নিয়ে পেছন থেকে হৃদার গায়ে দিয়ে দেয়। রুবেলকে এত আন্তরিক হতে দেখে হৃদা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ স্যার। রুবেল অস্বস্তিতে পড়ে যায়। সিনিয়র অফিসারের সামনে তার মতো জুনিয়র কাউকে স্যার সম্বোধন করলো মেয়েটা। সে হৃদার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যায়। হৃদা খুশি হয়ে জ্যাকেটটা নিজের গায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয়। সেলিম সাহেবকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরছিলেন না। এতে সারোয়ারের বিরক্তির মাত্রা আরও বেড়ে যায়। অবশেষে 5 বারের মাথায় ফোন রিসিভ হয়। সারোয়ার গম্ভীর কণ্ঠে সালাম দিলে অপর দিক থেকে একটা মেয়ে কণ্ঠ সালামের উত্তর দেয়। তাই সারোয়ার গম্ভীর কণ্ঠে বলল, সেলিম সাহেবের কাছে ফোনটা দিন, ওনার সাথে জরুরি কথা আছে। তুবা ফোন নিয়ে মামার কাছে দেয়। মামা ব্যস্ত থাকায় তাকেই ফোন রিসিভ করতে বলছিল। সেলিম সাহেব হ্যালো বলতে সারোয়ার জানায়, আপনার ভাগ্নি মিস মাহাজাব রিদাকে পাওয়া গেছে। ওনাকে আপাতত পুলিশ স্টেশনে রাখা হয়েছে, এসে ভাগ্নিকে নিয়ে যান। রিদাকে পেয়েছেন? কোথায় ছিল? আপনি আসুন আগে, তারপর সব জেনে মেয়েকে নিয়ে যান। সারোয়ার স্টেশনের ঠিকানা দিতে সেলিম সাহেব দেখেন বেশ দূরের স্টেশন এটা। ইতিমধ্যে বেশ রাত হয়ে গেছে। পাহাড়ি এলাকায় এত রাতে বের হওয়া সম্ভব না। তবুও তিনি হৃদার জন্য এখনই বেরিয়ে পড়তেন। তবে রাজনটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। ঘোরাঘুরি শেষে হঠাৎই বমি করতে করতে বাচ্চাটার অবস্থা কাহিল। এই অবস্থায় বাচ্চাটা বাবাকে ছাড়তেই চাচ্ছে না। তার উপর এই রাতে দুটো মেয়ে মানুষকে একাকী বাসায় রেখে আসাটাও ভালো হবে না। তাই সেলিম সাহেব অনেক চিন্তা করে সারোয়ারের সাথে অনেকক্ষণ কথা বলে। সারোয়ারের পরিচয় পাওয়ার পর সরাসরি বোনের সাথেও কথা বলে। সারোয়ারকে বিশ্বস্ত হিসাবে পেয়ে সেলিম সাহেব সরাসরি আবদার করে বসেন। নিজের বাসার পরিস্থিতি সারোয়ারকে জানানোর পরে বলেন, বাবা তুমি তো সব শুনলে, মানে একটু মেয়েটাকে তোমার সাথে নিয়ে রাখতে পারবে? জানি এভাবে মেয়েটাকে এভাবে পাঠানো ঠিক হচ্ছে না, একমাত্র তোমাকে বিশ্বস্ত ভেবেই পাঠাতে চাইছি। আশা করি সেনা ক্যাম্পে আমাদের মেয়েটাকে তুমি সাবধানে রাখবে। আপার সাথেও আমার কথা হয়েছে, তুমি চাইলে আরেকবার আপা ভাইজানের সাথে কথা বলে নিতে পারো। একটু যদি, সে তো এখন আরও বিপদে পড়ল। ফ্যামিলি কোয়ার্টার নিয়েছে বলেই কি যাকে তাকে ফ্যামিলি পরিচয় রাখতে পারবে নাকি? এটা এমন একটা প্রফেশন, একটু এদিক ওদিক হলেও মহা ঝামেলায় হয়ে যাবে। ভেবেছিল পরিবারের মানুষরা বেশ সচেতন হবে, অথচ এরা তো সম্পূর্ণ অজ্ঞতার পরিচয় দিল। তার মতো একজন পুরুষ মানুষের কাছে একটা মেয়েকে রাখতে অনুরোধ করলো কিভাবে? সারোয়ার একবার ভাবছিল এই পুলিশ স্টেশনে মেয়েটাকে ফেলে যেতে, তারপর কি হবে তার দেখার বিষয় না, কিন্তু এখন রেখে গেলে পরে কিছু হয়ে গেলে সেই বিপদে পড়বে।
সারোয়ার পুনরায় তার মাকে ফোন দেয়। সব শুনে তিনি হৃদাকে তার সাথে নেওয়ার পরামর্শ দেন, কারণ মেয়েটাকে এভাবে রেখে যাওয়া নিরাপদ না। তবে তিনি তার ছেলেকে চিনেন, সারোয়ার নিশ্চয় মেয়েটার কোনো ক্ষতি করবে না। সবশেষে সারোয়ার পুলিশ অফিসারের সাথে কথা বলে এসবের মাঝে মামার নাম্বার থেকে পুনরায় ফোন আসে। তুবা কল করেছে, হৃদার সাথে একটু কথা বলবে। সারোয়ার দীর্ঘশ্বাস ফেলে হৃদার দিকে ফোন এগিয়ে দেয়। আপু, তুই ঠিক আছিস? এমন করিস কেন তুই? একটু ভালোভাবে থাকতে পারিস না? একটা থাপ্পড় দিব তোকে, বেয়াদব মেয়ে। কথা কী ছিল? তোকে আমার সাথে থাকতে বলিনি আমি? আমাকে রেখে চলে গিয়েছিলি কেন? বোনের দরকার নেই আর, তাই ফেলে চলে গেলি তাই না? আসবই না আর তোর কাছে, এখানেই থেকে যাব। পড়ে থাকিস একা একা। এভাবে কিছুক্ষণ বোনের উপর রাগ ঝেড়ে হৃদা শান্ত হয়। তবে এর মাঝে একটা কথাও বলেনি, জানে তার বোন এমন ফালতু বকবক করে রাগ না কমা পর্যন্ত থামবে না। শেষে হৃদয় কটু শান্ত হয়ে বলল, যাই হোক আমি আসছি, পরে তোকে দেখে নিব। একটু ফিসফিসিয়ে বলল, জানিস এখানে কে আছে? ওই সাদা আর্মি বান্দরটা, সেই বাঁচালো আমাকে। হিরোদের মতো বাঁচিয়ে এনে বিলেনদের মতো ব্যবহার করছে, খারাপ লোক একটা। তুবা তার কথাকে পাত্তা না দিয়ে বলল, আপু সাবধানে থাকিস, বোরে মামা চলে যাবে তোকে আনতে। তুই ভয় পাস না, বাসায় গিয়ে আমাকে ফোন দিস। পারলে সারা রাত তোর সাথে ফোনে কানেক্ট থাকবো আমি, টেনশন করিস না। তুবার বাকি কথা হৃদার কানে ঢুকে না। একটা কথাই তার মাথায় গেঁথে গেছে, মামা সকালে এসে তাকে নিয়ে যাবে। তাহলে এখন সে থাকবে কোথায়? এখানে একাকী? এমন সময় তার সামনে একটা বড়সড় হাতের আগমন হলে হৃদা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এক মুহূর্তের জন্য ভেবেছিল হয়তো কেউ মারতে আসছে। পরক্ষণে তাকিয়ে দেখে সারোয়ার তার ফোন চাচ্ছে। হৃদা ভয়ে ভয়ে ফোন এগিয়ে দেয়। একা থাকার ভয়টা এখন তার মাঝে জেগে ধরেছে। সারোয়ার পুলিশের সাথে কিসব কথা বলে নেয়। তারপর হৃদার দিকে এগিয়ে এসে বলল, চলুন আমার সাথে। কোথায়? আপাতত ক্যাম্পে চলুন, পরে বাকিটা দেখা যাবে। এই হৃদার এখন বেশ ভয় হচ্ছে, ভয়ে কথাও বলতে পারছে না। এতগুলো আর্মি সদস্যের সাথে সে একা একটা মেয়ে, তার ভয়ের কোনো শেষ নেই এখন। সে সারোয়ারকে বলে ওঠে, আপনার ফোনটা একটু দিন, আমি আম্মুর সাথে কথা বলবো প্লিজ। সারোয়ার আর কোনো বাক্য ব্যয় না করে ফোনটা এগিয়ে দেয়। হৃদা তাড়াতাড়ি মাকে ফোন করে, বুঝতে পারে মাকে সব জানানো হয়েছে। সারোয়ার এখন তাকে ক্যাম্পের গেস্ট সেকশনে রাখবে, সেখানে মহিলা আর্মি থাকবে। তারপর সকালে গিয়ে মামা তাকে নিয়ে আসবে। এবার সব শুনে হৃদা নিশ্চিত হয়। তারপর সারোয়ারকে ফোনটা দিয়ে চুপচাপ তাদের সাথে এগিয়ে যায়। সারোয়ার হৃদাকে গাড়িতে পেছনে বসতে বলে টিম মেম্বারদের বলে, তোমরা এক পাশে বসো আর এদিকটায় দূরত্ব রেখে বসো। এমন কথা শুনে হৃদার বেশ ভালো লাগে। সে একটু আশ্বস্ত হয়ে চুপচাপ বসে থাকে। এমনি হলে হয়তো প্রচুর বকবক করত, কিন্তু এখন সে পরিস্থিতিতে নেই। সারোয়ারকে রাগানো মানেই নিজের বিপদ নিজেই ডেকে আনা। তার থেকে চুপচাপ থাকাই ভালো। সেনানিবাসে পৌঁছানো পর্যন্ত বেশ সময় লেগেছে। হৃদয়ের মাঝে প্রায় ঘুমিয়ে গিয়েছিল, তার চোখে ঘুম ঘুম ভাব রয়েই গেছে। গাড়ি গেটের প্রবেশের সময় হৃদাকে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মেয়ে হিসাবেই পরিচয় দেয়। রাতের জন্য আপাতত তাকে গেস্ট সেকশনে রাখা হবে। সব কিছু ঠিকঠাক করে সারোয়ার হৃদাকে নিয়ে এগিয়ে যায়। অপারেশনের পরপরই সে হেড অফিসে খবর পাঠিয়ে দিয়েছিল, আপাতত হাজিরা না দিলেও চলবে, টিম মেম্বাররা সব খবর জানিয়ে দিবে। হঠাৎ হৃদা বলে ওঠে, আরে ওনার জ্যাকেটটা তো ওনাকে ফেরত দেওয়াই হলো না, না নিয়েই চলে গেল যে। কত ভালো শার্টটা, এটা আমার জ্যাকেট। এক লাইনে কথা শেষ করে সারোয়ার। হৃদার মুখ অফ হয়ে যায়। ভেবেছিল ওই লোকটা হয়তো তার জ্যাকেট দিয়েছে, কে জানতো এটাই দলা বান্দরের জ্যাকেট। নিজের মনে এসব ভেবে সে মুখ বেংসি দেয়। গেস্ট সেকশনে হৃদাকে রাখতে গেলে আরেক বিপদে পড়তে হয়। দেখা যায় আজকে রাতে সেখানে কোনো মহিলা আর্মি কিংবা মহিলা মানুষ নেই, বরং কয়েকজন পুরুষ রয়েছে। এদের মাঝে তো হৃদাকে একা মেয়ে হিসাবে রাখা যাবে না। হৃদের দিকে তাকাতে হৃদা সারোয়ারের শার্টের হাতার অংশ ধরে অনুনয় করে পিষপিষিয়ে বলল, প্লিজ মেজর সাহেব, এখানে আমাকে রাখবেন না, আপনার সাথে নিয়ে চলুন পারলে, তাও এখানে রাখবেন না আমাকে, সব পুরুষ মানুষ এখানে। সারোয়ার নিজের বুকে আড়াআড়ি হাত গুজে দাঁড়িয়ে বলল, তো আমি কি পুরুষ নই? তাছাড়া আপনার সাথে আমার কোনো ব্লাড রিলেটেড সম্পর্ক নেই, কোন পরিচয় থাকতে দিব? তারপর আমার কাজের ক্ষতি হলে সেই দায়ভার কে নিবে? হৃদয় বেশি কিছু না ভেবে বলে ফেলে, আমি নিব। আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, বলবেন বিয়ে হয়ে গেছে আমাদের, এখনও অফিসে জানাননি, কিছুদিনের মাঝে জানাবেন। প্রুফ? প্রুফ দেখানো লাগবে তো তাদের। আমি তো আছি, আপনি শুধু বলবেন, আমি শুধু হ্যাঁ বোধক মাথা নাড়াবো। হঠাৎ সারোয়ার কেমন রহস্যজনক হাসি দিয়ে বলল,
আর ইউ শিওর? আপনি কিন্তু নিজে থেকে এই অফারটা দিয়েছেন, পরে আমাকে দোষারোপ করলে এর ফল ভালো হবে না মিস রিদা। রিদা ক্রমান্বয়ে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। সারোয়ার আর কিছু না বলে সোজা সামনের দিকে আগায়। রিদা তাড়াহুড়ো করে সারোয়ারের সাথে পা মিলায়। যেহেতু এদিকটায় সব ফ্যামিলি কোয়ার্টার, আর কোনো সমস্যা হয় না। তার উপর বেশ রাত হয়ে গেছে, সবাই যার যার বাসায় আছে। সারোয়ার তার ফ্যামিলি থাকার কথা বলায় কোয়ার্টার পেয়েছে, নয়তো কখনো কোনো সমস্যা হলে মা ভাই বোনকে এনে রাখার জায়গা পাবে না। এদিকে রিদা ভাবছে রাতের সময় তো বেশি বাকি নেই, সারোয়ারকে বলে তার ফোনে সারা রাত তুবার সাথে কথা বলবে, তাহলেই তো আর কোনো সমস্যা নেই। তাছাড়া তার পরিবার তো জানেই যে সারোয়ারের দায়িত্বে আছে, সারোয়ার কিছুই করতে পারবে না তাকে। অন্তত ভালোভাবে থাকার মতো জায়গা তো সে পেল। ফ্ল্যাটে পৌঁছে সারোয়ার রিদাকে একটা রুম দেখিয়ে দিয়ে পাশের রুমে চলে যায়। একা রুমে রিদার কেমন গা ছমছম অনুভূতি হতে থাকে। তার উপর পাশের রুমে একজন পুরুষ মানুষ রয়েছে, যাকে কিনা সে কিছুদিন আগে বিয়েতে রিজেক্ট করেছে। এটা মনে পড়তে রিদার আরও ভয় লাগা শুরু হয়। এখন বসে থেকে তার মাথায় যত আজগুবি চিন্তাভাবনা আসছে। সারোয়ার কিছু করবে না তো তার আগেই সারোয়ারের ফোনটা নিজের কাছে রাখতে হবে। কারোর সাথে ফোনে কানেক্ট থাকলে শান্তি লাগবে। এসব ভেবেই সে ধীরে ধীরে পাশের রুমের দিকে এগিয়ে আসে। দরজায় কয়েকবার মৃদু টোকা দিয়ে সোজা রুমে প্রবেশ করে, কারণ ভিতর থেকে কেউ দরজা খোলেনি। সে ভিতরে ঢুকে বুঝে সারোয়ার ওয়াশরুমে আছে। রিদা এদিক ওদিক তাকিয়ে সারোয়ারের ফোন খুঁজতে থাকে। সে ফোনটা বিছানার উপর দেখে যেই না ফোনটায় হাত রাখতে যাবে, তখনই ওয়াশরুম থেকে সারোয়ার বেরিয়ে আসে। বেজা চুলে, শরীরে আটশাট টি শার্টে সারোয়ারকে অন্যরকম লাগছে এখন। রিদা সব বলে কেমন হাঁ হয়ে সেদিকে তাকিয়ে আছে। সারোয়ার এক ব্রু তুলে রিদাকে প্রশ্ন করল, চুরি করতে আসলেন বুঝি, তাও অপছন্দের মেজরের রুমে? রিদা থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়, মাথা নিচু করে মিনমিন করে বলল, না মানে আপনার ফোনে কি করবেন? আপনি কি ভয় পাচ্ছেন আমায়? আমি কি ভাগ নাকি ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? ওসব কিছুই না। হঠাৎ সারোয়ার কয়েক পা এগিয়ে আসে তার দিকে। রিদা ভয় পেয়ে পিছিয়ে যায়। কিছুটা আতঙ্ক ভরা দৃষ্টি নিয়ে তাকাতেই সারোয়ার বলে ওঠে, তবে সিংহ তো হতেই পারি। এখন কোথায় পালাবেন মিস রিদা? সিংহের গুহায় এসে দাঁড়িয়েছেন? এত সহজে আপনাকে ছাড়ে কিভাবে বলুন? চলুন একটু প্রতিশোধের খেলায় মেতে উঠি তবে। রিদা আতঙ্কে পেছাতে গিয়ে দেওয়ালের সাথে আটকে পড়ে। ভীত কণ্ঠে বলে ওঠে, আপনি ফান করছেন তাই না মেজর সাহেব? সারোয়ার রিদার একপাশে দেওয়ালে হাত রেখে বলল, ডু আই লুক লাইক আই এম কিডিং রাইট নাও? প্লিজ দূরে সরুন, আমার অস্বস্তি হচ্ছে। ওহো রিদা, এত বোকা কেন তুমি? শত্রুর বাসায় এসে আবার শত্রুর কাছে সাহায্য চাচ্ছ? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমার সাথে করা অন্যায়ের কথা? আমি তো বলিনি তুমি কিভাবে সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিলে, বিনা দোষে দোষী বানালে। এখন তোমায় কি শাস্তি দেওয়া উচিত বলো তো? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সীমান্তহীন ভালোবাসা, লিখেছেন মাইশা নুরাইন। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।